হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি আজকের এই লেকচারে স্বাগতম। আজকে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়ের প্রথম লেকচারে পদার্পণ করব। তো যেহেতু জ্যোতির্বিজ্ঞান ফিজিক্সের একটা অন্যতম বড় শাখা, এবং বলা যায় যে ফিজিক্সের অন্যতম প্রাচীন শাখাই হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। তো মানুষ যখন ফিজিক্স নিয়ে কেবল আলোচনা শুরু করছে, ফিজিক্স না বিজ্ঞান নিয়ে কেবলমাত্র আলোচনা শুরু করছে, অথবা একদম আদিম যুগে, তো মানুষের একটা অনেক বড় আকর্ষণের বিষয় ছিল হচ্ছে আকাশ। অর্থাৎ তারা গ্রহ নক্ষত্র এগুলো দেখতো, এগুলোর বিন্যাস দেখতো। এবং আহ যে সকল গ্রেট আর্কিটেকচার আমাদের পুরো পৃথিবীতে ছড়ায়ে আছে, অনেক প্রাচীন আর্কিটেকচার, সে সবগুলোই কিন্তু জ্যোতির্বিজ্ঞানের সাথে খুবই কানেক্টেড। আচ্ছা, আমি একটু ভিডিও অন করি, তাহলে আপনাদের সাথে ডিরেক্টলি কথা বলার আরো সুবিধা হবে। তো যাই হোক, যেখানে আমরা ছিলাম, যে আমাদের এই জ্যোতির্বিজ্ঞানের সাথে খুবই হাইলি কানেক্টেড ভাবে কিন্তু আমাদের হচ্ছে পুরো প্রসেস আর কি, আগাইছে বিজ্ঞানের প্রসেস। তো এর মধ্যে যেমন হচ্ছে আমাদের পিরামিড, যেই তিনটা গ্রেট পিরামিড আছে, তাদের ওরিয়েন্টেশনটাও কিন্তু ইভেন তারাদের ওরিয়েন্টেশনের সাথে হুবহু মিলে যায়। তো আমাদের এই জ্যোতির্বিজ্ঞানকে নিয়ে বলা যায় যে এই পুরো পৃথিবীতে একটা বিরাট বড় হচ্ছে আপনার আন্দোলন চলছে, এরপর বিরাট গবেষণা চলছে, এবং অনেকগুলো জিনিস এর সাথে রিলেটেড। কেন বললাম আন্দোলন চলছে? যেমন হচ্ছে আগে চার্চের আপনার হচ্ছে বিলিফ ছিল যে পৃথিবী হচ্ছে সবকিছুর কেন্দ্র, তাই না? কিন্তু দেখা গেছে বিজ্ঞানীরা এসে প্রুফ করলো যে পৃথিবী সবকিছুর কেন্দ্র না, বরং সবকিছুর কেন্দ্র হচ্ছে সূর্য। অর্থাৎ আমাদের যে সকল গ্রহ আছে তার কেন্দ্র হচ্ছে সূর্য। তো এই আলাপ যখন দিল, তখন অনেক বিজ্ঞানীকে পুড়ায় মেরে ফেলা হয়েছে। অনেক বিজ্ঞানীকে প্রকাশ করতে দেওয়া হয়নি তার এই সকল গ্রন্থ বা এই সকল প্রমাণ। তো যার কারণে দেখা গেছে যে আমাদের আহ, বিজ্ঞানীদের সাথে রিলিজিয়াস পার্সনদের বেশ মারামারি কাটাকাটি একটা অবস্থা। এবং তখনকার সময়ে যে রিলিজিয়াস পার্সন গুলো ছিল, তারাই কিন্তু আসলে পুরো দেশ বিদেশ সবকিছুই আসলে তারা কন্ট্রোল করত। তাহলে অভ্যন্তরীণ এবং ইভেন দেশের বাইরেও, তাদের অঞ্চলের বাইরেও তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করত বা ধর্ম প্রচারের চেষ্টা চেষ্টা করত। তো ধর্মের সাথে বিজ্ঞানের অনেক বড় একটা কনফ্লিক্ট প্রথমেই বাধে, সেটা হচ্ছে এই জ্যোতির্বিজ্ঞান পারপাসে। তো আমরা আজকে সেই জ্যোতির্বিজ্ঞান নিয়েই পড়বো। যদিও আমাদের বইয়ের প্রথম দিকে খুব বেশি আলাপ আলোচনা নাই, বাট আমরা আজকে হচ্ছে আলাপ আলোচনাটা শুরু করব একটু প্রাচীন যুগ থেকে। যে আমাদের জ্যোতির্বিজ্ঞানটা আসলে কিভাবে কিভাবে ডেভেলপ হয়েছে, তাহলে আমাদের কাছে একটু জ্যোতির্বিজ্ঞান বোঝাটা অনেক বেশি সুবিধাজনক হবে। তা আমাদের জ্যোতির্বিজ্ঞানের সূচনা হয়েছিল হচ্ছে একদম প্রাচীন সভ্যতায়। তো যখন হচ্ছে আমাদের মেসোপটেমীয় মিশরীয় সিন্ধু সভ্যতা, তো সেই টাইমে মানুষজন কি করত, ঋতুর পরিবর্তন, তারপর কৃষিকাজের ক্ষেত্রে কখন বৃষ্টি আসবে, কখন বন্যা আসবে, কখন খরা হবে, এই সবগুলোই কিন্তু দেখা যাইতো যে আমরা তারার বিন্যাস বা এরকম জিনিসপত্র দিয়ে আমরা আম, আর কি সেখানে মেজার করতেছি। এরপর ধীরে ধীরে আন্তদেশীয় বাণিজ্য ডেভেলপ করলো। তো তখন আসলে কি হইলো, তখন দেখা যাচ্ছে যে নৌকায় করে মানুষজন যাত্রা শুরু করলো। এবং আমাদের কিন্তু আগে পুরো পৃথিবীকে ফ্ল্যাট মনে করা হতো। তোমরা কি এটা জানো যে আগে পৃথিবীকে সমতল মনে করা হতো? জি ভাই জানি। এবং এখনো পৃথিবীর অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে যে পৃথিবী হচ্ছে সমতল। আমেরিকার হচ্ছে একটা গবেষণা করছিল হুমায়ুন আহমেদের বইয়ের রেফারেন্সে আর কি, যত সম্ভব হুমায়ুন আহমেদের বইয়ে ছিল, যে হচ্ছে পৃথিবীর এখনো 2% বা 1% মানুষ বিলিভ করে যে পৃথিবী আসলে গোলাকার না, পৃথিবী হচ্ছে সমতল। তো যখন নাবিকরা তোমার সমুদ্র যাত্রা করত, তখন তারা পৃথিবীর ওই কার্ভটা লক্ষ্য করে, যে অনেক দূর থেকে যদি সমুদ্রের কোনো জাহাজ আসে, তো সেই ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে যে সেই সমুদ্রের জাহাজের প্রথমেই আগে আমাদের ওই মাথাটা দেখা যায়, মানে জাহাজের মাথাটা দেখা যায়, তারপর আস্তে আস্তে পুরো বডি দেখা যায়। তো তখন আসলে মানুষজন বুঝলো যে সমুদ্র অবশ্যই অবশ্যই কি কার্ভেচার, কার্ভেচার না হইলে প্রথমে মাথা দেখা যাইতো না, পুরো শরীরটাই একবারে দেখা যাইতো। তো সেখান থেকে কিন্তু মানুষজনের ওই বাণিজ্য থেকে যখন সমুদ্র যাত্রা শুরু হলো, তখন মানুষজন বোঝা শুরু করলো যে আসলে পৃথিবী আসলে গোলাকার, বা এমন ধ্যান ধারণা তখন আরো বাড়া শুরু করলো। আর তোমার বিভিন্ন জায়গায় এই যে আমাদের যে কম্পাস ইউজ করা হয়, এই কম্পাসটা কিন্তু তখন নর্থ পোল সাউথ পোলকে বোঝাতো।
তারপর আমাদের শুকতারা, ধ্রুবতারা, এগুলোর উপর ডিপেন্ড করে অনেক ভবিষ্যৎবাণীও করা হতো। এরপর আস্তে 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 আমাদের ক্যালেন্ডার ডেভেলপ করে। তো অনেক ধরনের ক্যালেন্ডার ছিল। ইংরেজি ক্যালেন্ডার তো পরে আসছে, প্রথমে একটা ধর্মীয় ক্যালেন্ডার ছিল, তারপর বাংলা ক্যালেন্ডার আছে, রোমানদের একটা ক্যালেন্ডার ছিল। তো এই ক্যালেন্ডার যেটা তৈরি করা হয় এটা কিন্তু এই সূর্য এবং পৃথিবীর গতির উপরেই এবং চাঁদের গতির উপর ভিত্তি করে হচ্ছে পুরো ক্যালেন্ডারটা ডেভেলপ করা হয়েছে। তোমরা স্টোরি হেডের একটু ভিডিও টিডিও দেখতে পারো। ও হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের সূচনা নিয়ে বেশ ভালো ভিডিও আর কি স্টোরি হেডের আছে বাংলাতে আর কি। আচ্ছা, এরপরে তোমার একটা বড় পরিবর্তন আসে হচ্ছে গ্রিসের টাইমে। তো আগে পরবর্তীতে গ্রিসের টাইমের আগে যাদের মতাদর্শ আর কি মানুষজন মানতো সেটা হচ্ছে ওই যে একটা চার্চের মতাদর্শ, আর 2 নাম্বার অ্যারিস্টটল এবং টলেমির আর কি বিশ্বাস। তো অ্যারিস্টটল বিশ্বাস করতো যে পৃথিবী হচ্ছে সবকিছুর কেন্দ্রে অবস্থান করতেছে। আর সে হচ্ছে গ্র্যাভিটিটাকে এমন ভাবে ব্যাখ্যা করছিল যে গ্র্যাভিটি হচ্ছে সহজাত একটা ঘটনা, অর্থাৎ ভারী বস্তু নিচে পড়বেই। ঠিক আছে। তো সে হচ্ছে ব্যাখ্যা করতে পারে নাই যে মাটির দিকে কেন পড়ে। সে জাস্ট বলছিল এটা একটা বস্তুর স্বাভাবিক নেচার। ঠিক আছে। তো এই যে যেই অ্যারিস্টটল যে ধারণাটা দিল, অ্যারিস্টটল কিন্তু তার পুরো ধারণাটা দিয়েছিল হচ্ছে তার দর্শন ভিত্তিক দিক থেকে। তোমরা দেখবা যে অ্যারিস্টটল কখনো জীববিজ্ঞান নিয়ে কাজ করছে, কখনো ফিজিক্স নিয়ে কাজ করছে, কখনো ম্যাথ নিয়ে কাজ করছে। তো এটার কারণ হচ্ছে যে অ্যারিস্টটল আসলে একটা ফিলোসোফার ছিল। তো ফিলোসোফারদের মেন কাজই হচ্ছে তারা পৃথিবীর কোন একটা ঘটনা দেখে, তারপর সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। তো অ্যারিস্টটল জাস্ট তার ফিলোসফির দিক থেকে যা যা মনে হয়েছে সেটাই আর কি লিখে রাখছিল, এবং পরবর্তীতে মানুষজন সেটাকেই বিশ্বাস করা শুরু করত। কেননা অ্যারিস্টটল, প্লেটো, এই 2জন ব্যক্তি একদম পুরো অন্ধের মতো মানুষজন তখন পুরো পৃথিবীতে বিশ্বাস করতো যে সব থেকে বিদ্বান যদি কোনো মানুষ থাকে বা মানুষজন যখন যদি শিক্ষিত হতে চায়, তখন যেই 2জনকে মানতো সেটা হচ্ছে অ্যারিস্টটল, এবং তার পরবর্তীতে তারই হচ্ছে শিক্ষানবিশ বা ছাত্র বলা যায় প্লেটো। তো এরপর আস্তে 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 এই ধারণার ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গন কখন শুরু হয়? ভাঙ্গন শুরু হয় হচ্ছে আমাদের গ্রিসের পরে যখন কোপার্নিকাস এবং কেপলার আসলো। এটাকে বলা হয় হচ্ছে রেনেসার যুগ, তাই না? যে একটা বিশাল বিপ্লব হলো, ইউরোপ ভিত্তিক যে বিপ্লব হলো। তখন সেখানে রেনেসার যুগে প্রথম নিকোলাস কোপার্নিকাস বলল যে আসলে পৃথিবী না, সূর্য হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র। তো এইটাকেই বলা হয় হচ্ছে হেলিওসেন্ট্রিক মডেল। তো আগে যেটাতে বিশ্বাস করা হতো সেটা হচ্ছে আর্থ সেন্টার মডেল, পরে যেটাতে বিশ্বাস করা শুরু হলো সেটা হচ্ছে হেলিওসেন্ট্রিক মডেল। এবং কোপার্নিকাসের এই বক্তব্যের পরে সেই বক্তব্যটাকে ডেভেলপ করলো যে তার নাম হচ্ছে কেপলার, জোহানেস কেপলার। এই জোহানেস কেপলার জ্যোতির্বিজ্ঞানের 3টা বেসিক সূত্র দেয়, এবং যেই বেসিক সূত্রগুলো মারাত্মক ছিল। তো আমাদের কোপার্নিকাস জাস্ট বলে গেছে যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, অথবা অন্যান্য গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরতেছে, কিন্তু কেমন বেগ নিয়ে ঘুরতেছে, বা এদের প্রদক্ষিণ কাল কত, অথবা এরা কিভাবে কোন গতিতে ঘুরতেছে, কেন ঘুরতেছে, এইগুলোর ব্যাখ্যা কিন্তু নিকোলাস কোপার্নিকাস দিতে পারে নাই। কিন্তু কেপলার তার 3টা সূত্রতে এসে বলে যে এদের কক্ষপথের আকৃতি কেমন হবে, এরা কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করবে এক পাক। তাহলে আমাদের জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে মানে মহাকর্ষর যেই সূত্রগুলো আছে বা সৌরজগৎ নিয়ে একটা স্পষ্ট ধারণা যে দেয় সেটা হচ্ছে রেনেসাঁ যুগে এসে কেপলার। এই কেপলারের পরবর্তীতে আইজ্যাক নিউটন আসে। আচ্ছা, গ্র্যাভিটি সংক্রান্ত যে ধারণা, সেই গ্র্যাভিটি সংক্রান্ত ধারণা কিন্তু অনেক আগে থেকেই ডেভেলপ করে যাচ্ছিল বিজ্ঞানীরা, কিন্তু এক্স্যাক্টলি গ্র্যাভিটেশন নিয়ে কোনো সূত্র আসলে কেউ ডেভেলপ করতে পারে নাই। যখন স্যার আইজাক নিউটন আসে 1787 সালে, তখন তার একটা বই ছিল, সেটা হচ্ছে ফিলোসফিয়া। এই 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 যে প্রিন্সিপিলিয়া ম্যাথমেটিকা, এর মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ। মানে এই বইটাকে ধরো তোমার নিউটনিয়ান মেকানিক্স এবং নিউটনের যে সূত্রগুলো সে ওরিয়েন্টেড করছে, এটার একটা মাস্টার ক্লাস বুক মানা হয় বিজ্ঞানীদের মধ্যে। তো নিউটন এসে যেটা করে সেটা হচ্ছে গ্র্যাভিটেশন নিয়ে সবার একটু একটু ধারণা ছিল যে সব জিনিস পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, এটা বিজ্ঞানীরা আগেই ডেভেলপ করছে। কিন্তু নিউটন যেই কাজটা করে সেটা হচ্ছে নিউটন একটা সূত্র দেয়, অর্থাৎ মহাকর্ষের সূত্র দেয় যে এক্স্যাক্টলি কি বলে পৃথিবী আসলে কোন একটা বস্তুকে টানে। তাহলে অভিকর্ষের প্রথম ধারণা কিন্তু নিউটন আসলে দেয় নাই,
হ্যাঁ, যেটা আমরা আসলে পড়ি যে নিউটনই মনে হয় গ্র্যাভিটি আবিষ্কার করছে, না, নিউটনের আগেও গ্র্যাভিটি নিয়ে বিজ্ঞানীরা আলোচনা করছিল, কিন্তু এক্স্যাক্টলি কত ভ্যালুতে আসলে বা কত নিউটন বলে আসলে বস্তুটাকে টানা হবে, এটার এক্সাক্ট ব্যাখ্যা কেউ দিতে পারে নাই, যেটা নিউটন এসে আসলে দেয়। আর নিউটনের পরবর্তীতে এই নিউটন সূত্র দেয়, কিন্তু নিউটন ব্যাখ্যা করতে পারে না যে এক্স্যাক্টলি এখানে কি হচ্ছে। ঠিক আছে, যে কেন দুইটা বস্তুর জাস্ট ভর আছে। আমি এর আগে মনে হয় চতুর্থ অধ্যায়ে একটু আলোচনা করছিলাম যে দুইটা বস্তুর জাস্ট ভর আছে, এই ভরের জন্য একজন আরেকজনকে আকর্ষণ করতেছে। ইজ ইট লজিক্যাল? তোমাদের কাছে কি এটা লজিক্যাল মনে হয় যে জাস্ট ভর আছে বলে দুইজন দুইজনকে আকর্ষণ করবে? না। আসলে কিন্তু এটা খুব একটা লজিক্যাল না। এটা কি মাসুম? জি এই ভাই। মাসুম, তোমার মতো ফাঁকিবাজ আমি মনে হয় আমার জীবনে খুব কমই দেখেছি। বুঝতে পারছো এই মাসুম, ওই যে একটা কথা বলা নাই যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, তো মাসুম তুমিও ভালো হয়ে যাও, বুঝেছো? আমি আশা রাখছি মানুষজন আসলে ভালো হয়, তো আমি খুবই আশা রাখছি যে তুমিও ভালো হয়ে যাবা। ঠিক আছে, তো তুমি একটু ভালো হয়ে যাও, ক্লাসের একটু অ্যাটেন্টিভলি সবকিছুতে পার্টিসিপেট করো। আচ্ছা, এখন আসেন যে আমরা তাহলে কি বললাম যে জাস্ট দুইটা বস্তুর মধ্যে ভর আছে এবং তার কারণে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। এটা কিন্তু খুবই ইলজিক্যাল জিনিস। মানে দুইটা বস্তু একটা টোটালি ডিফারেন্ট জায়গায় আছে, টোটালি ডিফারেন্ট জায়গায় আছে, কিন্তু তাদের জাস্ট ভর আছে বলে দুইজন দুইজনকে আকর্ষণ করতেছে। এটা কিন্তু খুবই ইলজিক্যাল জিনিস। তো এই ইলজিক্যাল জিনিসটাকে লজিক্যাল বানানোর কাজটা নিউটন করতে পারে নাই। এরপর আসে আইনস্টাইন। আইনস্টাইন এসে একটা ভয়ঙ্কর কথা বলে। আইনস্টাইন এসে বলে যে এই যে যে এই কথা আছে যে ভরের জন্য দুইটা বস্তু দুইটা বস্তুকে আকর্ষণ করতেছে, এই কথাটা আসলে মিথ্যা কথা। সে বলে গ্র্যাভিটেশনাল ফোর্স বলে আসলে কোনো ফোর্সই নাই। সে বলে এই যে যে নিউটন যে সূত্র আবিষ্কার করছে, সূত্রের মান ঠিক, কিন্তু সূত্রের লজিক সম্পূর্ণ ভুল। এবং সে যেটা বলে সেটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। সে বলে যে এই পুরো মহাবিশ্ব যা কিছু আছে সবকিছুকে আমরা ভাগ করতে পারি দুইটা এক্সিসে। এক এক এক্সিস বরাবর ত্রিমাত্রিক বিন্যাস, অর্থাৎ আমাদের যে স্পেসের 3D দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটাকে যদি আমরা একটা এক্সিস বরাবর কল্পনা করি, আর আরেকটা এক্সিস বরাবর যদি আমরা টাইমকে কল্পনা করি, অর্থাৎ সে পুরো সিস্টেমটাকে 4D সিস্টেমে কনভার্ট করে। 4D সিস্টেম মানে কি, তিনটা 3D তো আমরা বুঝি, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, এবং আরেকটা ডাইমেনশন হচ্ছে টাইম। তো এই টাইম ডাইমেনশনের সাথে যদি স্পেসের এই তিনটা ডাইমেনশন, এটার যদি একটা এক্সিস কল্পনা করা যায়, সেই এক্সিসটাকে বাঁকায়ে দিবে কখন, যখন কোনো একটা ভারী বস্তু থাকে। তাহলে প্রত্যেকটা বস্তুর ভরের জন্য আমরা যদি পরের একটু চিত্রটা দেখি, যদিও এই অধ্যায়ের আলোচনা এটা আমাদের না, ঠিক আছে, তো সে বলতেছে যে এইরকম একটা চাদর আছে ধরেন, যেই চাদরটাকে আমরা বলতেছি স্পেস এবং টাইমের চাদর। এই চাদরের উপর যখন কোনো একটা ভারী বস্তু থাকে, তখন সেই ভারী বস্তুটার জন্য ওই স্পেস এবং টাইমটা বেঁকে যায়। যেমন একটা যদি আমি দেখাতে চাই, যে একটা ধরেন পলিথিন আছে, এটা ধরেন একটা পলিথিন, সেই পলিথিনের উপর আমি যদি একটা ভারী বস্তুকে রেখে দিই, তখন কি হবে, পলিথিনটা নিচের দিকে বেঁকে যাবে। তাহলে এই যে যে নিচের দিকে বেঁকে যায়, এই বাঁকার দরুন এইখানকার যেই হালকা বস্তুগুলো থাকে, সেই হালকা বস্তুগুলো এখানে রোটেট করা শুরু করে। তো এই রোটেট করাটা বা নিচের দিকে যে পুল, ভারী বস্তুর দিকে যে পুল, এই পুলটাই হচ্ছে গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তো মেন কথা হচ্ছে যে আইনস্টাইন এসে এই গ্র্যাভিটেশনাল ফোর্স জিনিসটাকে টোটালি একটা ভিন্ন ধারায় আমাদের আপেক্ষিকতার মাধ্যমে বা রিলেটিভিটির মাধ্যমে দেখায়, যেটা হচ্ছে মোর লজিক্যাল। তো তার মানে আমরা এখন যা গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পর্কে পড়বো, হাবিজাবি যা বোঝার চেষ্টা করব, সবগুলোই হচ্ছে মিথ্যা কথা। মানে এই ষষ্ঠ অধ্যায়ে আমরা যা শিখব, সেই সবগুলো কথাই প্রায় মিথ্যা কথাই, কিন্তু মান হিসাবে সেটা ঠিক। অর্থাৎ কথার লজিকে সেটা ভুল, কিন্তু মানের হিসাবে সেটা ঠিক, ম্যাথমেটিক্যাল হিসাবে সেটা ঠিক।
তো যাই হোক, আমাদের যেহেতু থিওরি অফ রিলেটিভিটি বোঝাটা অনেক বেশি টাফ, তাই আমরা সাধারণ ছাত্ররা, নর্মাল ছাত্ররা বা দুর্বল ছাত্ররা, আমরা আসলে পুরো জিনিসটাকে কি হিসাবে পড়ি? আমরা এই পুরো জিনিসটাকে পড়ি হচ্ছে এই নিউটনের সূত্র দিয়ে। তাহলে আসেন, আমাদের তাহলে এখন কাজ হচ্ছে এই নিউটনের সূত্র দিয়ে এক্স্যাক্টলি সবকিছুর ব্যাখ্যা তৈরি করা। তো আমরা এর আগে যখন অভিকর্ষ বা মহাকর্ষ নিয়ে পড়ছিলাম, তখন আমরা মূলত পড়ছিলাম হচ্ছে তখন আমরা মূলত পড়ছিলাম হচ্ছে নিউটনের সূত্র দিয়ে। বাট আমরা দেখলাম যে নিউটনের সূত্রের আগেও এই গ্র্যাভিটেশনাল ফোর্স অথবা এই সৌরজগৎ সোলার সিস্টেমকে ব্যাখ্যা করার জন্য যার সব থেকে বড় অবদান ছিল সেটা হচ্ছে কেপলার, যে এক্স্যাক্টলি এই সৌরজগৎটা কিভাবে রোটেট করে সেটা নিয়ে সে ব্যাখ্যা দিছিল। তা আমাদের এখন কাজ হচ্ছে কেপলারের ওই যেই তিনটা সূত্র সে দিয়েছিল সেই তিনটা সূত্র পড়া। তো সে মূলত 10 বছর ব্যাপী 1609 সাল থেকে 1619 সাল পর্যন্ত এই তিনটা আপনার সূত্রকে ডেভেলপ করে। এই তিনটা সূত্র এখন তৈরি হয়েছিল কিভাবে, এটা একটা আপনাদের মনের প্রশ্ন। তো অনেকেই হচ্ছে এই আনসারটা দিতে পারে না, যে ভাই ও যে মানে এই তিনটা সূত্র দিছে, এই তিনটা সূত্র দিছে কেমনে। তা তাদের জন্য আমি একটু বলে রাখি যে একটা বিশাল বড় আপনার এই জ্যোতির্বিদ ছিল, যেই জ্যোতির্বিদের নাম হচ্ছে টাইকো টাইকো ব্রাহে। এই লোক এই তারার বিন্যাস, বিভিন্ন জায়গায় তারার বিন্যাস, তারপর সোলার সিস্টেমে কোন গ্রহ কোন জায়গায় কখন আছে, ঠিক আছে, কখন কেমন ঋতু পরিবর্তন হচ্ছে, এটার একটা বিশাল লম্বা চার্ট বানাইছিল ওর পুরো জীবন ধরে। তো কেপলার যেটা করছিল, কেপলার এই টাইকো ব্রাহে এই বিজ্ঞানীর যে ডাটা সেট ছিল, সেই ডাটা সেট ধরে 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 এই তিনটা সূত্র ডেভেলপ করছে। তাহলে কি পরিমাণ ট্যালেন্টেড লোক চিন্তা করেন। জীবনে কিন্তু ওই পৃথিবীর বাইরে যেতে পারিনি, তখনও রকেট আবিষ্কার হয়নি, সে ইভেন বাইরেও যায়নি কোনোদিন, কিন্তু এই পৃথিবীতে থেকে জাস্ট একটা পুরা ডাটা সেট দেখে সে পুরা সোলার মডেল মানে সোলার সিস্টেমকে ব্যাখ্যা করে দিছে। এবং যেই লোক করছে সে 1600 সালে এই কাজটা করছে, মানে এখন থেকে প্রায় 425 সাল আগে বা 415 সাল আগে, 415 সাল আগে সে ঘরে বসে বসে এই তিনটা সূত্র ডেভেলপ করছে, যেই সূত্র আমরা এখন পড়তেছি। তো তার প্রথম যে সূত্রটা ছিল সেটা হচ্ছে ল অফ অরবিটস বা কক্ষপথের সূত্র। তো সে বলার চেষ্টা করে যে প্রত্যেকটি গ্রহ, অর্থাৎ শুধুমাত্র কিন্তু পৃথিবী না, যেই আমাদের সোলার প্যানেলে যে কয়টা সোলার অরবিটে যে কয়টা গ্রহ আছে, 8টা গ্রহ আছে, সেই 8টা গ্রহই কি করে, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। আচ্ছা, আপনারা কি কেউ কোনিক্স পড়ছেন? আপনাদের মধ্যে কেউ কি কোনিক্স পড়তেছেন? না ভাই। পড়ছেন কি? আচ্ছা, তো আমাদের হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে কোনিক্স আছে, আমি একটু কোনিক্স এর বেসিকটা বুঝাই দিই, নাহলে এটা একটু বোঝাটা কঠিন হবে। তো কোনিক্স মানে কি? কোনিক্স হচ্ছে 4টা জিনিস দিয়ে তৈরি হতে পারে। একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা হচ্ছে উপবৃত্ত, আর আরেকটা হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে, এরকম। তো তার মধ্যে আমরা যেই কক্ষপথের আকৃতি নিয়ে পড়বো সেটাকে বলা হয় হচ্ছে উপবৃত্ত, অর্থাৎ বৃত্তের একটু চ্যাপ্টা ভার্সন। এখন একটুখানি বলি যে এই উপবৃত্তের কয়টা পার্ট থাকে। বলতো, বৃত্তের কয়টা কেন্দ্র? একটাই না? জি ভাই। কিন্তু উপবৃত্তকে, দুইটা বৃত্তকে একসাথে অ্যাডজাস্ট করে বানানো হয়েছে। তো একটা উপবৃত্তের উপকেন্দ্র কিন্তু দুইটা, অর্থাৎ উপবৃত্তের কেন্দ্র থাকে না, উপবৃত্তের উপকেন্দ্র থাকে। এবং এই উপক্ষেত্রের উপকেন্দ্র কয়টা? উপকেন্দ্র হচ্ছে দুইটা, ঠিক আছে, একটা এখানে একটা এখানে। এই উপবৃত্তের দুইটা অক্ষ থাকে। বৃত্তের তো এরকম দুইটা অক্ষ থাকে, দুইটা অক্ষই সেম, অর্থাৎ এক্স অক্ষ বরাবরও সে তার যতটুকু স্প্যান, ওয়াই অক্ষ বরাবরও ততটুকু স্প্যান। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে কি এক্স অক্ষটা একটু বড় না? তো এখানে দুইটা অক্ষ থাকে, একটা এক্সিসকে বলা হচ্ছে মেজর এক্সিস, মাইনর এক্সিস। আরেকটাকে বলা হচ্ছে মাইনর এক্সিস। তো এটা আরেক রকমও হতে পারে, এমনও হতে পারে। তো সেগুলো কোনিক্স এর মধ্যে আমরা পড়বো, ঠিক আছে। তো সেগুলো নিয়ে এখন আমাদের আলোচনা করার নাই।
তখন মেজর এক্সিস মাইনর এক্সিস জাস্ট উল্টায় যায়। তো এটা হচ্ছে মাইনর এক্সিস। আর এই দুই উপকেন্দ্রের মধ্যেও আবার অনেক কিছু আছে, ঠিক আছে। উম এই এই মানে এই দুইটা উপকেন্দ্রের মধ্যে খুবই মজার মজার কিছু ঘটনা ঘটে। একটা ঘটনা যদি আমি বলি, যে এইখানে ধরো তুমি একটা লেজার রাখলা, কি রাখলা? লেজার লাইট রাখলা। লেজার লাইট রাখলা আর এর চারপাশ দিয়ে তুমি আয়না রাখলা, মিরর রাখলা। তো তুমি যেখান থেকে এখানে যেখান দিয়েই তুমি লেজার লাইট ফেলো না কেন, ও দ্বিতীয় উপকেন্দ্রে যায় সেটা রিফ্লেকশন দিবে। আমার কথা কি বোঝা গেছে? ধরো এই চারপাশটা হচ্ছে একটা আয়না। কি বললাম? ধরো এর চারপাশটা কি একটা আয়না, এই পুরোটা একটা আয়না। তাহলে এখানে একটা উপকেন্দ্র আছে আর এখানে একটা উপকেন্দ্র আছে। তো এই উপকেন্দ্রে একটা লেজার লাইট রাখলা। তাহলে সেই লেজার লাইট তুমি যে কোনো কোণে ধরো এই আয়নার উপর রিফ্লেক্ট করলা। এখানে ফেললেও সে এই উপকেন্দ্রে আসবে, এখানে ফেললেও সেই উপকেন্দ্র দিয়ে যাবে, এখানে ফেললেও সেই উপকেন্দ্র দিয়েই যাবে। কথা কি বুঝতে পারছো? আমার কথা কি বোঝা গেছে? এই মাসুম, তারপর রুহামা আপু, কথা আসি কি, আসি ভাইয়া। হ্যাঁ কথা কি বোঝা গেছে যে জি আমি ভাইয়া। আচ্ছা। তো এইটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা এখন আমরা আলোচনা করব না, ঠিক আছে। এটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আমরা কোনিক্সে যে আলোচনা করব। তো যাই হোক, আমাদের যেই কেপলারের প্রথম সূত্রটা ছিল ল অফ অরবিটস, তো সেখানে বলতেছে এই প্রত্যেকটা গ্রহই হচ্ছে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, ঠিক আছে। তো আগেকার মানুষজন বিশ্বাস করত যে এই কক্ষপথগুলো মনে হয় হচ্ছে বৃত্তাকার, কিন্তু পরবর্তীতে কেপলার এসে দেখায় যে না, কক্ষপথগুলো উপবৃত্তাকার। এখন আপনাদের আমি একটা প্রশ্ন করি, এখানে যদি উপবৃত্তাকার একটা কক্ষপথ হয়, তাহলে এখানে কয়টা উপকেন্দ্র? দুইটা উপকেন্দ্র। তাহলে আমাকে বলেন তো, সূর্য কোন উপকেন্দ্রে থাকবে? দ্বিতীয় উপকেন্দ্রে থাকার কথা না, কারণ একটি যে থাকলে কোনো উপকেন্দ্রে থাকতে পারে। উত্তর যে কি? কোনো। যে কোনো উপকেন্দ্রেই থাকতে পারে। আচ্ছা, আমার এখন দ্বিতীয় প্রশ্ন, যে যে কোনো উপকেন্দ্রে থাকলো, এখন গ্র্যাভিটেশনাল পুল ধরেন এখানে একরকম, রাইট, আবার এখানে একরকম। যেখানে কাছে থাকবে এই উপকেন্দ্র থেকে তো দূরত্বটা কাছে, আবার এই উপকেন্দ্র থেকে দূরত্বটা কি দূরে, রাইট। তাহলে এইটার থেকে বরং বৃত্তাকার যদি কক্ষপথ হইতো, আর মাঝখানে যদি সূর্য থাকতো, চারপাশে পৃথিবী ঘুরতো, কোন মডেলটা বেশি স্থিতিশীল? এই মডেলটা, মানে বৃত্তাকার কক্ষপথের মডেলটা, না এখন যেটা উপবৃত্তাকার করতেছি এই এই মডেলটা? আর বৃত্তাকার মডেলটা বেশি স্থিতিশীল বেশি আমার মতে। স্থিতিশীল। আচ্ছা, বাকিরা, এই লাম আপু, রুহামা আপু, তারপর রনি দ্বিতীয় আপু। ভুল হয়েছে আমার কাছে। আগে ভুল হওয়ার তো, ভুল হলে হোক, ভুল হলে হোক, জাস্ট আমি চিন্তা করতে বলতেছি। আমি আরেকটা কথা বলবো। হুম, বলো। এখানে যেহেতু যে কোনো ইয়াতেই থাকতে পারে, তখন যখন ওইটা সূর্যের ওদিকে যাবে, তখন এর ফোকাসটা অন্যদিকে চলে যাবে, তখন সাম্য অবস্থায় থাকবে। না না না, সূর্য তো এদিকে আসতে পারবেই না, সূর্য তো জাম্প করতে পারে না। মানে আরেকটা উপকেন্দ্র তো এখানে ধরো, তো সূর্য তো আর নড়ানড়ি করতেছে না, সূর্য তো কেন্দ্রেই আছে। এবং এটাই এটাই হয় যে যখন হচ্ছে এই উপকেন্দ্রে সূর্য থাকে, আর পৃথিবী তার এই মেজর এক্স মানে এই তার পরিসীমা দিয়ে যখন পরিভ্রমণ করতে থাকে, এই উপবৃত্তের পরিসীমা দিয়ে যখন পরিভ্রমণ করতে থাকে, তখন এখানে আসলেই গ্র্যাভিটেশনাল পুল কম থাকে। আর এখানে আস্তে 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 গ্র্যাভিটেশনাল পুল বলতে এখানে আসলে মহাকর্ষ বলতে চাচ্ছি, হ্যাঁ, অভিকর্ষ তো না, মহাকর্ষ। এখানে কিন্তু মহাকর্ষ বল কম থাকে, এখানে কিন্তু মহাকর্ষ বল আসলেই বেশি থাকে। এবং সেটা আমরা সেকেন্ড সেকেন্ড সূত্রতে যাই বুঝবো, যে আসলে যে বেশি থাকে মহাকর্ষ সূত্র, সেটা আমরা সেকেন্ড সূত্রটা যাই বুঝবো। তো আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে, বলেন দেখি তাহলে বৃত্তাকার কক্ষপথটা বেশি স্থিতিশীল নাকি উপবৃত্তাকারটা বেশি স্থিতিশীল? এই লামাপু বলেন। লামাপু মানে আজকেও ঘুমাচ্ছে, কি একটা বিপদ। এই বাকি রুহামা, রনি আপু বলেন, তারপর সিমাইত, কোনটা বেশি স্থিতিশীল হবে? আর ভাই বৃত্তাকার। আচ্ছা, তোমার তো বুঝলাম বৃত্তাকার, আর বাকিরা?
উপবৃত্তাকার। আচ্ছা, বৃত্তাকার। এই রনি আপু গায়েব হয়ে গেছে। আচ্ছা, ওনার মনে হয় নেট সমস্যা। আচ্ছা, আপনাদের যে দুইজন আনসার দিচ্ছেন আর কি, দুইজনের উত্তরই হচ্ছে ভুল। তাহলে বেশি স্থিতিশীল কোনটা? বেশি স্থিতিশীল হচ্ছে উপবৃত্তাকার পথ। তাহলে এখন আমাদের জানার বিষয় যে কেন। ভাইয়া আমি তো উপবৃত্তাকারই বললাম। ও আচ্ছা, আপনি আচ্ছা, উপবৃত্তাকার কেন? মানে কেন মনে হচ্ছে উপবৃত্তাকার? এরকম কোনো লজিক। আচ্ছা, আমাদের মোর মোর স্টেবল হচ্ছে উপবৃত্তাকার, কথা সঠিক। কিন্তু কেন উপবৃত্তাকার, আসেন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এই পুরো সৌরজগৎ সিস্টেমে সূর্য কি একাই আছে? উত্তর হচ্ছে না। আরো বহুত কিন্তু গ্রহ আছে, তাই না? শুধুমাত্র অরবিট সিস্টেম বাদ দিলাম, আমাদের এই গ্যালাক্সিতে তো আরো অনেক সূর্যর মতো নক্ষত্র আছে। তাহলে নক্ষত্রও একাধিক আছে, গ্রহও একাধিক আছে, আবার অনেক উপগ্রহও আছে। রাইট, পৃথিবীর উপগ্রহ আছে, বৃহস্পতির আছে, অনেকগুলো গ্রহের উপগ্রহ আছে। তার মানে এইটার মাঝখানে, এই কক্ষপথের এই মাঝখানে এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ না, অনেকগুলো এখানে গ্রহ আছে না? তাহলে গ্র্যাভিটেশনাল পুল কি শুধুমাত্র সূর্যের জন্য হবে, নাকি আর বাকি গ্রহগুলোর জন্যও হবে? অবশ্যই বাকি গ্রহগুলোর জন্যও হবে। তো বাকি গ্রহগুলোর জন্য যদি হয়, তাহলে দেখা যাবে যে এইটার একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, অথবা এটার একটা টান আছে। সেই টানের জন্য সে কি করবে? এই সূর্য থেকে একটু দূরে সরায় পৃথিবীকে নিয়ে আসবে। এই গ্রহ আবার আরেকটু টেনে ধরে পৃথিবীকে এই জায়গায় নিয়ে আসবে, অর্থাৎ এইটার টানের জন্য। এই গ্রহ আবার তার কাছাকাছি একটুখানি নিয়ে আসবে। অর্থাৎ একটা বৃত্তাকার হলে তখন দেখা যাইতো যে প্রত্যেক দিকে এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে ব্যালেন্স করতে হতো। কিন্তু এমন ভাবে এই উপবৃত্তাকার কক্ষপথটা সৃষ্টি হয়, যেখানে প্রত্যেকটা গ্রহই বিভিন্ন গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করলেও সেই উপবৃত্তাকার পরিসীমাকে কখনোই লঙ্ঘন করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা গেছে? এই আরেকবার একটু বলো তাহলে মনে। বললাম যে এখানে শুধুমাত্র সূর্যের এন্টিটি নাই, এখানে অনেকগুলো গ্রহই কিন্তু পৃথিবীকে টানতেছে। এই একটা গ্রহ ধরো টানতেছে, এই একটা গ্রহ টানতেছে, এই একটা ধরো উপগ্রহ টানতেছে, ঠিক আছে, এই আরেকটা উপগ্রহ টানতেছে। অর্থাৎ এই সৌরজগতের মধ্যেই তো অসংখ্য গ্রহ আর উপগ্রহ। 8টা গ্রহ আছে, উপগ্রহ মনে হয় কয়টা আছে, 63 না 64 না কত, হ্যাঁ 100+, মনে নাই ঠিক। তো এতগুলো উপগ্রহ গ্রহ আছে, তাই না? তারপর আরো গ্রহাণু আছে। তাহলে প্রত্যেকটাই তো তার ভরের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করাচ্ছে। তাহলে সূর্যের চারপাশে যদি পৃথিবীকে একটা বৃত্তাকার পথে ঘুরাইতে হইতো, তাহলে প্রত্যেকটা গ্রহ উপগ্রহকে এমন ভাবে ওরিয়েন্টেড থাকতে হইতো যে ডান পাশে যা পরিমাণ গ্রহ, এই বাম পাশেও সেই পরিমাণ গ্রহ, উপরে যেই পরিমাণ গ্রহ, নিচেও সেই পরিমাণ গ্রহ। অর্থাৎ প্রত্যেক দিকে সিমেট্রিক গ্রহ বা উপগ্রহ থাকলে তবেই কেবলমাত্র বৃত্তাকার পথ অনুসরণ করতে পারতো। কিন্তু মহাবিশ্ব কি এরকম যে সবকিছু সিমেট্রিক ওয়েতে গ্রহ উপগ্রহগুলো আছে? উত্তর হচ্ছে না। এই কারণে বিভিন্ন ধরনের গ্র্যাভিটেশনাল পুল এক হয়ে, বিভিন্ন গ্র্যাভিটেশনাল ফোর্সের এক হয়ে তারপরে এই স্থিতিশীল উপবৃত্তাকার কক্ষপথ তৈরি হয়। কথা কি বুঝতে পারছো? আমার কথা কি এবার বোঝা গেছে? জি ভাই এবার গেছে। তো আমাদের তাহলে কক্ষপথগুলো কেমন হবে? কক্ষপথগুলো হবে হচ্ছে উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি আকারের। তাহলে আসলে নেক্সট আমাদের সূত্রটা আমরা বোঝার চেষ্টা করি। আমি বলছিলাম যে ভাই দেখো, যেই জায়গায় গ্র্যাভিটেশনাল ফোর্স কম, সেটা কোনটা? এটা ধরো একটা উপকেন্দ্র, আর একটা উপকেন্দ্র ছিল এখানে। তাহলে সূর্য এখানের বদলে আছে কোনটায়? এই উপকেন্দ্রে। ঠিক আছে, ধরো এটা পি উপকেন্দ্র, এটা কি উপকেন্দ্র। তাহলে পি উপকেন্দ্রে, তাহলে পি উপকেন্দ্রের কাছাকাছি যখন পৃথিবী থাকবে, তখন গ্র্যাভিটেশনাল ফোর্স কি বেশি হবে না? রাইট, বেশি তো হবে, রাইট। কেননা কাছাকাছি অবস্থান করতেছে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে? বেশি হবে। মনে তো হইতেছে। মনে তো হচ্ছে।
আচ্ছা, আপনারা বাকিরাও এই রনি আপু টনু যারা সহ আছেন সিমাই টিমাই, চেষ্টা করিয়েন ক্লাসে রেসপন্স করার, ঠিক আছে? না হলে বুঝতে পারাটা একটু কঠিন হবে, আর ক্লাসে রেসপন্স করলে খুবই মজা লাগে, মানে শিখাইতেই মজা লাগে। আপনারা ভুল বলেন, কোনো সমস্যা তো নাই। মানে ক্লাসে আপনারা প্রথমবার শিখতেছেন, সো ভুল হওয়াটাই অনেক বেশি স্বাভাবিক, তাই না? কেউ তো আর কি ক্লাসে পড়ে এসে তারপর পড়ে না। তো যাই হোক, তাহলে আমরা পড়তেছিলাম যে কিছু আছে হচ্ছে সূর্যের কাছাকাছি যখন থাকবে তখন গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কেমন হবে? অনেক বেশি হবে। এখন এই উপবৃত্তাকার পথে যখন পৃথিবী ঘুরতেছে, ধরো পৃথিবী এই জায়গায় আছে আর সূর্য হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? পৃথিবীর ইংরেজি কি? আর্থ। আচ্ছা নাও, আর্থ এখানে আছে। এই আর্থ যখন চলে তখন এই আর্থের উপর কয়টা বল আছে? একটা তো গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট? দুইটা। সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটাকে আমরা নাম দিলাম এফজি। আর কোনো ফোর্স কি আছে? আর কোনো আহ, ফোর্স কি আছে? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, গুড। যদি আমি হিসাব করতে চাই কেন্দ্রমুখী বল দিয়ে তাও হবে, আবার কেন্দ্র বিমুখী বল দিয়েও হবে। এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। অর্থাৎ যখন আমি ইনার্শিয়াল ফ্রেমে চিন্তা করব তখন আমি কেন্দ্রমুখী বল দিয়ে চিন্তা করব। যদি আমি চিন্তা করি ইনার্শিয়াল ফ্রেম না, এটা ত্বরণে ঘুরতেছে, তখন আমি সেটা নন ইনার্শিয়াল ফ্রেম ধরে এখানে কেন্দ্র বিমুখী বল দিতে পারবো। এগুলো নিয়ে চতুর্থ অধ্যায়ে আলোচনা করছি। তো ধরে নিই এখানে ধরো কেন্দ্র বিমুখী বল আছে, তাহলে আমাদের জন্য একটু চিন্তা করাটা সুবিধা হবে। তাহলে এই বরাবর কেন্দ্র বিমুখী বলের মান কত? কেন্দ্র এম বি ইয়ার। এম ভি স্কয়ার ভাগ আর, গুড। তাহলে দেখো, অবশ্যই অবশ্যই এফ জি এবং এম ভি স্কয়ার ভাগ আর, এই দুইটাকে কি করতে হবে? সেম থাকতে হবে। যদি কোনো মতে এই এম ভি স্কয়ার ভাগ আর বড় হয়ে যায় তাহলে কি হবে? এই কক্ষপথ থেকে ছিটকায় বেরোয় চলে যাবে না? এম ভি স্কয়ার ভাগ আর যদি বেশি হয়ে যায় তাহলে কি ছিটকায় যাবে না ভাইয়া কক্ষপথ একটু থেকে? আরেকবার বলবেন? আমি বললাম যে একটু এখানে আরেকবার দুইটা বলবেন? দুইটা ফোর্স আছে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর আরেকটা কি? কেন্দ্র বিমুখী বল। কেননা এই পৃথিবী কি নিজেই ত্বরণে ঘুরতেছে, তাহলে এটা কি একটা নন ইনার্শিয়াল ফ্রেম। হ্যাঁ। আর নন ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে আমি কেন্দ্র বিমুখী বল আলোচনা করব। এটা নিয়ে তো বিস্তারিত আলোচনা হয়েছে না, যে কখন কেন্দ্র বিমুখী বল হিসাব করবো আর কখন কেন্দ্র বিমুখী বল। তো এ তো নিজেই একটা জি ত্বরণে ভাইয়া। ঘুরতেছে, তো সেই এ কেন ত্বরণে ঘুরতেছে সেটাও আমরা আলোচনা করব। মানে ঘূর্ণনশীল পথে তো অবশ্যই তার কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী ত্বরণ আছে, তাই না? তো তার মানে কি, তার অবশ্যই অবশ্যই এখানে এম এম ভি স্কয়ার ভাগ আরও আছে, এবং এফ জি আর এম ভি স্কয়ার ভাগ আর, এই দুইটা ব্যালেন্স করে আছে বলেই তো সে উপবৃত্তাকার পথে ঘুরতেছে। সামহাও যদি এম ভি স্কয়ার ভাগ আর এটার মান বেড়ে যায়, এটার মান কখন বাড়বে? যখন বেগের মান বেড়ে যাবে। তাহলে কোনো মতে যদি ভেলোসিটির মান বেড়ে যায় বা কেন্দ্র বিমুখী বলের মান বেড়ে যায় তাহলে সে কি করবে? কক্ষপথ থেকে ছিটকায় চলে যাবে। কথা কি বোঝা গেছে? ইয়েস ভাই। কিন্তু যদি জি আবার ভাইয়া। গ্র্যাভিটেশনাল ফোর্সের মান বেড়ে যায় তাহলে তার কি হবে? সূর্যের কাছাকাছি যায় বাড়ি খাবে দুইজন মিলে। এর কাছাকাছি যাবে। হ্যাঁ। তাহলে দুইটাই কিন্তু প্রবলেমেটিক, সবসময় দুইটাকে ব্যালেন্স করতে হবে। এখন এখন এবার একটু মজার জিনিস বলি। দেখেন তো, যখন এখানে উপকেন্দ্র পি উপকেন্দ্রে সূর্য আছে, পি উপকেন্দ্রে কি আছে? সূর্য আছে। এটা হচ্ছে সূর্য বাবাজি, এই যে সূর্য বাবাজি, এটা সূর্য বাবাজি। আর এখানে কি আছে? এখানে আছে আমাদের পৃথিবী। আর এখন বলেন তো, এটা যদি কাছাকাছি থাকে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি কম হবে নাকি বেশি হবে? জি ভাই, যখন আবার। উপকেন্দ্রর কাছাকাছি পৃথিবী থাকবে, উপকেন্দ্রের কাছাকাছি দিয়ে পৃথিবী রোটেট করবে, তখন কি গ্র্যাভিটেশনাল ফোর্সের মান বেশি হবে নাকি কম হবে? এ কম হবে। এই কম হবে কেন? দূরত্ব কাছাকাছি না? ভাইয়া বেশি হবে। দূরত্ব যদি কম হয় গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে না? বেশি গ্র্যাভিটেশনাল হবে। ফোর্স মানে কি? জিএমএম ভাগ আর স্কয়ার। তার এর মান, ব্যাসার্ধের মান বা ডি এর মান যদি কম মানে বেশি হয় তাহলে কম হয় এফ জি, আর যদি কম হয় তাহলে কি হবে? বেশি হবে। তার মানে এর কাছাকাছি থাকলে কি হবে? মহাকর্ষ বল বেশি হবে। আচ্ছা, মহাকর্ষ বল যদি বেশি হয় তাহলে এখানে এম ভি স্কয়ার ভাগ আরো কেউ কি বেশি হওয়া লাগবে না?
জি ভাই। এবং এমভি স্কয়ার ভাগ আর কে বেশি হতে বললে এম আর আর এই দুইটা তো প্রায় কনস্ট্যান্ট, তাহলে ভি কেও কি বেশি হওয়া লাগবে না? জি। তাহলে আমরা বুঝতেছি যে যখন সূর্যের কাছাকাছি সে থাকবে তখন কিন্তু পৃথিবীর গতি কি থাকবে, বেশি থাকবে। আবার সেম ভাবে চিন্তা করো, ধরো এখানে উপকেন্দ্র পি, উপকেন্দ্রে সূর্য আছে, আর এখন আছে এই এর জায়গায় পৃথিবী, তাহলে কি সূর্য থেকে অনেকখানি দূরে আছে না পৃথিবী? তো সূর্য থেকে যদি অনেকখানি দূরে থাকে, সেখানে কি গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে নাকি কম হবে? কম। কম। কম হবে। আচ্ছা, যদি গ্র্যাভিটেশনাল ফোর্স কম হয় তাহলে এমভি স্কয়ার ভাগ আরো কম হবে। এমভি স্কয়ার ভাগ আরো যদি কম হয় তাহলে ভি এর মানও কি কম হবে না? জি ভাই। তাহলে আমাকে তুমি বলো, সূর্যের চারপাশে পৃথিবী কি ধ্রুব ধ্রুব বেগ নিয়ে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে, নাকি তার ভেলোসিটির পরিবর্তন হয়? পরিবর্তন হয়। অবশ্যই অবশ্যই পরিবর্তন হয়। কথা কি বোঝা গেছে নাকি এখনো ক্লিয়ার না? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। এর জন্য যে হচ্ছে দিন রাতে পার্থক্য হয়। এ, আরে না, দিন রাতের পার্থক্য, দিন রাতের পার্থক্য অন্য কারণে হয়। সেটা আমরা পরে পড়বো, হ্যাঁ, বার্ষিক গতি, আহ্নিক গতি, সেগুলো পরে পড়বো, বা 9-10 সমাজ বইয়ে ছিল। ভাই অসীমে তাইলে মহাকর্ষ বল শূন্য হবে না? অসীমে তো মহাকর্ষ বল শূন্য। আর বিভব তাও শূন্য। অসীমে বিভব ফোর্স যদি না থাকে তাহলে তো বিভব শূন্য হবেই। ওইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি, অসীম নিয়ে পরে আলোচনা করছি, অসীম কাকে বলে, কেন হয়, সেগুলো নিয়ে সবই আলোচনা করবো। হুম। তাহলে আমরা বুঝলাম যে সূর্যের কাছাকাছি থাকলে ভেলোসিটি বেশি হবে। এখন দুইটা জিনিস চিন্তা করেন, এখন দুইটা জিনিস চিন্তা করেন, কি চিন্তা করবেন? যে ধরেন টি টাইমে পৃথিবী এই বিন্দুতে আছে, 1 নাম্বার বিন্দুতে আছে, তাহলে টি টাইম ফ্রেমের মধ্যে একদম কনস্ট্যান্ট টাইম কতটুকু টাইম, ধরেন 1 ঘন্টা। 1 ঘন্টাতে কি পৃথিবী এই পরিধি বরাবর একটুখানি আগায় যাবে না? আগায় যাবে না? জি ধরেন ভাইয়া। পৃথিবী এভাবে রোটেট করতেছে, তাহলে কি আগায় যাবে না? আগায় যাবে। জি ভাই, এখন কিছুটা পৃথিবী আগে যদি যায়। আগায় হ্যাঁ। যায়, পৃথিবীর যদি ভেলোসিটি থাকে বেশি, এই উপকেন্দ্রের কাছাকাছি ভেলোসিটি থাকে বেশি, তাহলে এই পথটার মান কি বেশি হবে না? হ্যাঁ। এই পথটার মান বেশি হবে। হ্যাঁ। এখন এই পথটা একটা চাপ তৈরি করছে, এই উপবৃত্তের উপরে একটা চাপ তৈরি করছে। চাপ কি সেটা নিশ্চয়ই জানেন। জি এখন ভাই, জানি। এই চাপ বা চাপের ইংরেজি কি গো? প্রেসার। প্রেশার। এই রে বাবা রে, এই চাপ তো এই সেই চাপ চাপের না, ইংরেজি। কি যেন বলে, হ্যাঁ, আমি নিজেই ভুলে গেছি। কর্ড মানে তো জ্যা, তাই না? চাপের ইংরেজি ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, এই চাপের সাথে এই উপকেন্দ্র যেই পরিমাণ ক্ষেত্রফল তৈরি করে সেটাকে আমরা বললাম বি ক্ষেত্রফল। কি বললাম? ওই এই টি ক্ষেত্রফল। টাইম ধরো 1 ঘন্টা, ঠিক আছে, টি টাইম মানে কি, ধরে নাও 1 ঘন্টা বা 2 ঘন্টা, এর মধ্যে পৃথিবী 1 নাম্বার থেকে 2 নাম্বার পর্যন্ত চলে গেছে, এবং চলে যাওয়ার ফলে তার যে ক্ষেত্রফল তৈরি হয়েছে এই চাপের সাথে, সেটাকে ধরলাম বি। আবার ধরো এখন পৃথিবী ঘুরতে 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 এই 3 নাম্বার বিন্দুতে এসে পৌঁছাইছে, তাহলে 3 নাম্বার বিন্দু থেকে আমি টাইম কাউন্ট করা শুরু করলাম, করে আমি সেম এখানে যেরকম 1 ঘন্টা ধরছিলাম এখানেও 1 ঘন্টা ধরলাম, তাহলে 1 ঘন্টাতে পৃথিবী কি 4 নাম্বার বিন্দুতে এসে পৌঁছাবে না? অর্থাৎ কিছুটা পথ অতিক্রম করবে না? এবং যেই পথটা অতিক্রম করবে, যেই চাপটা সে অতিক্রম করবে, সেটা কি 1 আর 2 এর থেকে কম হবে না? কেন কম হবে? কেননা এখানে ভেলোসিটি কম। জি ভাই। তাহলে ভেলোসিটি যদি কম হয় তাহলে এখানে একটা চাপ তৈরি করবে। এখন সেই চাপের সাথে আমি যদি এইটার যোগফল করে দিই, তাহলে এখানে আমি একটা ক্ষেত্রফল পাবো, সেটা কি ক্ষেত্রফল এ। তাহলে জি ভাই। আমাদের বলতেছে এরিয়া এ সমান এরিয়া বি হবে। এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। কথা কি বোঝা গেছে? তাহলে এর চাপ ছোট, কিন্তু এই ডিস্টেন্সটা কি অনেক বড়, উপকেন্দ্র থেকে ডিস্টেন্স। আর এখানে কি চাপ বড়, কিন্তু উপকেন্দ্র থেকে দুই ব্যাসার্ধ কি ছোট। দুইটা মিলে কি করবে? ব্যালেন্স করবে। এই তোমরা কি বুঝতে পারিছো? এই বোঝা কি গেছে? সেম ভাবে ধরো
এখানেও যদি আমি ওই 1 আওয়ার ধরতাম আর এখানেও ধরো আরেক 1 আওয়ার ধরলাম, এটাকে যদি ক্ষেত্রফল সি ধরতাম, এখানে যদি ক্ষেত্রফল ডি ধরতাম, আর এটাও যদি ধরো টাইম ল্যাপস টি, এই বিন্দু থেকে এই বিন্দু, আর এই বিন্দু থেকে এই বিন্দু ধরো টাইম ল্যাপস টি, এই প্রত্যেকটা ক্ষেত্রফল কি হবে? সেম হবে। কথা কি বুঝছো? এই বাকিটা কি বোঝা গেছে? জি ভাই, বোঝা গেছে। এইটাকেই বলা হয় হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র, যেটাকে বলা হয় ক্ষেত্রফলের সূত্র বা ল অফ এরিয়াস। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে। আমাদের 3 নাম্বার কেপলারের তৃতীয় সূত্র, যেটা আমাদের বেশি কাজে লাগবে। তাহলে কেপলারের তৃতীয় সূত্র হচ্ছে আবর্তনকালের সূত্র। তাহলে কেপলারের তৃতীয় সূত্র বলতেছে যে সূর্যের চারপাশে প্রত্যেকটা গ্রহ আবর্তন করতেছে, আবর্তনকাল মানে কি? এক পাক ঘুরে আসা, যেটাকে আমরা পৃথিবীর ভাষায় বলি 1 বছর, তাই না? এইখান থেকে মনে পড়লো যে মানুষ কতটা আজীব। পৃথিবী এক পাক ঘুরে আসছে, এই জন্য মানুষ হ্যাপি নিউ ইয়ার পালন করে, তাই না? খুবই আজীব একটা ব্যাপার। যাই হোক, তো পৃথিবী এই যে এক পাক ঘুরে আসবে, এটাকে বলা হবে পৃথিবীর আবর্তনকাল। বৃহস্পতি কি একই দিনে ঘুরে আসে? না ভাই। বৃহস্পতি গ্রহ কি পৃথিবীর 1 বছর না, আর বৃহস্পতির 1 বছর কিন্তু সেম না। তাহলে বৃহস্পতির একটু মনে হয় বেশি টাইম লাগে, ঠিক আছে? সেটা আমাদের দেখতে হবে, হিসাব নিকাশ জি করে ভাই, যত ভর আর সম্ভব বেশি দূরত্বের টাইম কারণে। লাগে। হ্যাঁ, ভরের উপর ডিপেন্ডই করে না, ঠিক আছে? ভরের উপর হচ্ছে আবর্তনকাল ডিপেন্ড করে না। সেটা নিয়ে আমরা আসতেছি, হ্যাঁ। এখনই আলোচনা করব। তো এই যে আবর্তন কাল আছে, এই আবর্তন কালটা ডিপেন্ড করে কার উপরে? অর্থাৎ সূর্যের চারপাশে কত দিনে এক পাক ঘুরে আসবে, এটা ডিপেন্ড কর কার কার উপরে? এটা ডিপেন্ড করে শুধুমাত্র দূরত্বের উপরে। কি বললাম? কোন একটা গ্রহ সূর্যের চারপাশে ঘুরে আসবে, এই ঘুরে আসতে কত দিন লাগবে, এটাকে আমরা বলি তার আবর্তনকাল। এই আবর্তনকালটা ডিপেন্ড করবে শুধুমাত্র সূর্য থেকে তার গড় দূরত্বের উপরে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন এখন আমাদের কথা হচ্ছে যে এই যেই গড় দূরত্বের উপর ডিপেন্ড করলো, তাহলে কিভাবে ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে হচ্ছে, বলতেছে যে সময়ের বর্গ, অর্থাৎ টি স্কয়ার। এটা কি হবে? এই যেই সূর্য বা পৃথিবী, সরি, সূর্যের চারপাশে পৃথিবী বা বৃহস্পতি বা মঙ্গল, এই গ্রহগুলো যে ঘুরতেছে, তারা কি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে? সেই ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ টি ভেরিজাস আর কিউব। কি হয়েছে? টি স্কয়ার ভেরিজাস আর কিউব। তাহলে এই সূত্র মানে কি হবে? আবর্তনকালগুলো ডিপেন্ড করবে। তো এখন ধরো, তুমি কি জানো না যে পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স কত? আমরা তো জানি, রাইট? 6 × 10⁻12। পাগল, এতটুকু হবে কেন? 15 কোটি কিলোমিটার, 6 × 10⁻6। তাই না? তো আমরা সেটা জানবো। তাহলে পৃথিবী থেকে আমরা সূর্যের দূরত্ব জানি, আবার আমরা কি সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ কাল জানি। তাহলে এই সূর্যের চারপাশে যদি আমাকে এখন বলে বৃহস্পতি গ্রহের আবর্তনকাল কত, তাহলে আমাকে কি জানতে হবে? শুধুমাত্র বৃহস্পতি গ্রহের, আবর্তনকাল। না, ব্যাসার্ধ জানলেই হয়ে যাবে, অর্থাৎ সূর্য থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব কত সেটা জানলেই হয়ে যাবে। কেননা টি স্কয়ার ভেরিজাস আর কিউব, তার মানে কি টি ও, ওয়ান স্কয়ার 3 মান চাইছেন। ভাগ টি2 স্কয়ার ইজিক্যাল টু আর1 কিউব ভাগ আর2 কিউব। এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো? যে পৃথিবী আর সূর্যের মাঝখানে দূরত্ব আর পৃথিবীর আবর্তনকাল যদি জানি, তাহলে আর যে কোনো গ্রহের জাস্ট কি জানতে হবে? ব্যাসার্ধ জানতে হবে। ওইটা সূর্যের চারপাশে যেই ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে সেটার ব্যাসার্ধ জানতে হবে। তাহলে সেটার ব্যাসার্ধ যদি আমরা জানি, তাহলে আমরা কি করতে পারবো? আমরা যে কোনো গ্রহের আবর্তনকাল হিসাব করতে পারবো। তো আমাদের সিগনিফিকেন্সটা কি? বলতেছে আমাদের সিগনিফিকেন্স কি, যে আমরা যদি কোনো গ্রহের আবর্তনকাল এবং সূর্যের থেকে গড় দূরত্ব জানি, তাহলে অন্য কোনো গ্রহের আবর্তনকাল পর্যবেক্ষণ করে আমরা গড় দূরত্ব বের করতে পারবো। অর্থাৎ আমি যেরকম বললাম আবর্তনকাল বের করা যায়, তেমন কি বের করা যায়? আবার দূরত্বও বের করা যায়। আবার দ্বিতীয়ত কি বলতেছে, যে এই গ্রহের যে আবর্তনকাল আমরা যে বের করে ফেলতেছি শুধুমাত্র দূরত্ব জেনে, তাহলে এখানে কি ভরের উপর ডিপেন্ড করতেছে? ওই তুমি যেটা বললা যে বৃহস্পতির ভরের উপর, তাহলে বৃহস্পতির ভরের উপর কি ডিপেন্ড করতেছে? উত্তর হচ্ছে না।
ধরো না পৃথিবীর ভর তো হিউজ, তার বদলে যদি এখানে 1 কেজির একটা বস্তু থাকতো, তাও কি হইতো, তার আবর্তনকাল সেমই হতো। কথা ক্লিয়ার? জি তাহলে আমাদের কিন্তু ভরের উপর এই আবর্তনকাল 365 দিন এটা ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে অনলি অন কক্ষপথের ব্যাসার্ধের উপর। ক্লিয়ার? এখন আমাদের কি বলতেছে, যে গড় দূরত্ব যত কম হবে তত কি আবর্তনকাল কম হবে। তাহলে সূর্যের কাছাকাছি কোন গ্রহ আছে? শুক্র। বুধ। বুধ। তাহলে বুধ। বুধের কি হবে, আবর্তনকাল বেশি হবে। জি আর সূর্য থেকে দূরে কারা আছে, বৃহস্পতি শনি এরা মনে হয় দূরে আছে, তাই না? সরি, শনি নেপচুন। তো, হ্যাঁ, নেপচুন সবার এইগুলো দূরে আছে, তাহলে এদের কি হবে, আবর্তনকাল বেশি হবে। বা মঙ্গল, মঙ্গল আছে মনে হয় 4 নম্বরে। তাহলে এটা কি ধীরে 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 কি হবে, আস্তে আস্তে আবর্তনকালের মান বাড়বে। ক্লিয়ার? বুঝে কি গেছে এত পর্যন্ত? জি ভাই এবার আমি একটা ভয়ঙ্কর প্রশ্ন করি। ক্লিয়ার। হ্যাঁ, এবার আমি একটা ভয়ঙ্কর প্রশ্ন করি। ভয়ঙ্কর করেন। প্রশ্নটা হচ্ছে, ভাই কক্ষপথটা কি উপবৃত্তাকার নাকি বৃত্তাকার? অবশ্যই উপবৃত্তাকার। উপবৃত্তাকার। বৃত্তাকার। উপবৃত্তাকার। তাহলে উপবৃত্তাকার যদি হয়, তাহলে আমি ধরো সূর্য এখানে আছে আর পৃথিবী এখানে আছে, তাই না? তো পৃথিবী এই কক্ষপথ ধরে তো আগাচ্ছে, মানে প্রতিবার কি করতেছে, এটার পরিসীমা বরাবরই তো, এই উপবৃত্ত বরাবরই তো সে খালি রোটেট করবে, রাইট? হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যে এখানে তুমি এই যে কক্ষপথের ব্যাসার্ধ যে কাউন্ট করবা, কোন ব্যাসার্ধটা কাউন্ট করবা? এই উপবৃত্তের তো উপকেন্দ্র এটা, তাই না? এই উপকেন্দ্র গড় থেকে তো প্রত্যেক জায়গার আলাদা আলাদা দূরত্ব। গড় ব্যাসার্ধ। ভাইয়া গড় ব্যাসার্ধ। এই গড় ব্যাসার্ধটা কত হবে, এটা গড় তোমাকে জানতে হবে। ব্যাসার্ধ গুড। এটা গড় হচ্ছে ব্যাসার্ধ যে বলতে পারছেন, গড় এটা খুব ভালো কথা বলেছেন, যে গড় ব্যাসার্ধ, তাই না? তো এই গড় ব্যাসার্ধটা কত হয়, এবার আমাদের এটা জানতে হবে। মিনিমাম এক্সিস প্লাস ম্যাক্সিমাম এক্সিস, না মেজর আর মাইনর এক্সিসের যোগফল ভাগ 2। না, এটা হয় শুধুমাত্র মেজর এক্সিসের হাফ। কত হয়? মেজর এক্সিসের মেজর হাফের এক্সিসের সমান। হাফ। এই মেজর এক্সিসের হাফের অর্ধেককে বলা হয় হচ্ছে সেমি মেজর এক্সিস। কি বলা হয়? সেমি মেজর এক্সিস। এই জন্যই মেজর আমরা, এক্সিসের হাফ। হ্যাঁ, তাহলে সেমি মেজর এক্সিস, মেজর এক্সিস তো এই পুরোটা, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই, তাহলে তার হাফ এই এ, এটা বলা হয় হচ্ছে কি সেমি মেজর এক্সিস। এবং বাংলায় এটা কি বলা হয়, এটা বলা হয় হচ্ছে উপবৃত্তের, উপবৃত্তের অর্ধপরাক্ষ। কি বলা হয়? উপবৃত্তের অর্ধপরাক্ষ। তাহলে বোঝা গেছে? তাহলে আমরা কাকে নিব? ক্লিয়ার? এই কাকে নিব? ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা তাহলে ভাইয়া এটার অর্ধেক কেন হবে? এটার অর্ধেক হবে ম্যাথমেটিক্যালি। ওই যে আমি বললাম যে কোনিক্স যখন পড়বেন, কোনিক্স যদি কেউ ডিটেলস পড়ায়, ওই যে আমাদের একটা সমস্যা আছে বুঝলেন, আমার যেটা ধারণা, আমি তো একজনকে ম্যাথ পড়াচ্ছি আর কি, এই যে এক মেয়েকে আর কি পড়ানো শুরু করছি, রাজশাহীর, বাসা কুষ্টিয়াতেই, ওকে আর কি প্রাইভেট পড়াই। তো আমি যেটা দেখেছি যে আপনারা ম্যাথও না পড়েন না, তো মানে আমি এই যে ফিজিক্সের যেরকম আপনাদের পড়াচ্ছি লাইন বাই লাইন, আমি কিন্তু বইয়ের লাইন বাই লাইন তুলিছি এখানে, এবং বইয়ের মধ্যে আসলে খুব মজার মজার জিনিস আছে। এই আমি যা যা বলছি সবকিছু সেলুসারের বইয়ে আছে, আপনাদের নতুন 2026-এর এডিশনে আর আমার এডিশনে। আর আরো কিছু বইয়ের তথ্য এখানে আছে যেগুলো আমি নতুন করে অ্যাড করছি, বাট মেজরলি সেলুসারের বই সবকিছু আছে। সেলুসারের বইটা খুবই মজার, যদি কেউ পড়ে আর কি। এই যে আমি যে অর্ধপরাক্ষ বললাম, এটাও তোমাদের বইয়ের মধ্যেই আছে, কিন্তু তোমরা মনে হয় না পরিচিত। যেটা আমি বলছিলাম যে বইয়ের মধ্যে অনেক ইন্টারেস্টিং টপিক থাকে, তো ম্যাথের কেতাবুদ্দিনের মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস আছে থিওরির জি মধ্যে। ভাই আমার আছে। হ্যাঁ, তো থিওরির মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, আপনারা যদি এগুলো পড়েন তাহলে আপনারা ম্যাথে খুবই বিনোদন পাবেন। আর যে লাইন বুঝবেন না সে লাইন চ্যাট জিপিটি করবেন, আমি যেরকম জেমিনি প্রো ইউজ করতেছি, খুবই ভালো আনসার দেয়। তো যদি একটা প্রো ভার্সন ইউজ করেন তাহলে তো অনেক ভালো, আর ফ্রিতেও ভালোই দেয়। তো ওই লাইনগুলো ধরে 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 একটু ব্যাখ্যা পড়বেন, তাহলে দেখবেন মজা পাবেন। এই যে কেন মেজর এক্সিসের হাফ হয়, এটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল ব্যাপার। তো সবগুলো নিয়ে যদি আপনি গড় দূরত্ব হিসাব করেন, তাহলে এই এ এর হাফই পাবেন।
বুঝতে পারছেন? এবং এই এ এর হাফটা আসলে কিরকম জানেন? এই এ এর হাফটা তো এখান থেকে এখানে দেখতে পারছি, তাই না? এই সেম এ এর হাফ আমরা পাবো হচ্ছে এখানে, দুই উপবৃত্তের মাঝখানের দূরত্ব। এই দুই উপবৃত্তের মাঝখানের দূরত্ব হচ্ছে এ, এটাও এ। ক্লিয়ার? তো ম্যাথে পড়লে তখন আপনারা আর কি মজা পাবেন। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এবং এই সূত্রটা আমাদের ব্যাপক আকারে ইউজ করা হবে, কি? টি স্কয়ার ভেরিজাস আর কিউ। ক্লিয়ার? এই বোঝা কি গেছে? এই ক্লিয়ার কি, কথা কি বোঝা গেছে? ঘুমায় গেছে পোলাপাইন। আচ্ছা, এখন আসেন আমরা যে টি টি স্কয়ার ভেরিজাস আর কিউব এই জিনিসটা লিখলাম, এটার আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রুফ দেখবো। তো এটার ম্যাথমেটিক্যাল প্রুফ আসলে খুবই সহজ। আসেন আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রুফটা দেখার চেষ্টা করি। তো ধরেন একটা বৃত্ত আছে, আমরা যদি দেখাই, এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের চারপাশে একটা জিনিস ঘুরতেছে। তা আমরা এখন জাস্ট বৃত্ত হিসাবে কল্পনা করতেছি, উপবৃত্ত হিসাবে একই হবে। তাহলে একটা বৃত্তের বৃত্তের চারপাশে যদি একটা বস্তু মোশনে ঘুরতে থাকে, ধরে নাও এই বস্তুটা ঘুরতেছে, এই বস্তুটা যখন ঘুরতে থাকে তখন আমরা বললাম এখানে কয়টা ফোর্স কাজ করে? দুইটা ফোর্স কাজ করে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা সমান সমান কি? জি এম এম ভাগ আর স্কয়ার। তাহলে আমরা ধরলাম এই বড় হাতের এমটা হচ্ছে সূর্যের ভর। বড় হাতের এমটা কি? সূর্যের ভর। আর ছোট হাতের এমটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর। তাহলে এই পৃথিবীর নিজের একটা কেন্দ্র বিমুখী বল আছে না? সেই কেন্দ্র বিমুখী বলের মান কত? এম ভি স্কয়ার এম ভাগ ভি আর। স্কয়ার বাই আর। এবং এম জি এম এম ভাগ আর স্কয়ার আর এম ভি স্কয়ার ভাগ আর, দুইটা কি হবে? সেমি হবে। সেম। এবং এই দুই আর এর মানও কি হবে? সেমি হবে। কেননা আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সও কি এখানে ভিন্ন ভিন্ন হবে, মানে উপবৃত্তাকারের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সও কি ভিন্ন ভিন্ন হবে। তাহলে গড় আর ধরলে ওই এ বাই টুই আসবে, মানে এই আসবে, সেমি মেজর এক্সিস আসবে। তো সেটা আসলে ওই আরটাই আমরা ধরে নিলাম, সেই সেম আর আসবে, গড় দূরত্বটা আসবে। ক্লিয়ার? এখন গড় দূরত্ব যদি আসে, আমাকে একটা জিনিস বলো তো, এই ভি এর দিক কোন বরাবর? ভি কি কেন্দ্র বরাবর? লম্ব বরাবর না? সরি লম্ব সরি। লম্ব না, এটাকে বলা হয় কি? তুমি ঠিকই বলছো, এটাকে লম্ব বলে না এক্স্যাক্টলি, এটা কি বলে? স্পর্শক বরাবর। রাইট, ট্যানজেন্ট বরাবর। এটা আসলে জি লম্বই, ভাই, ট্যানজেন্ট বরাবর। এই বিন্দু থেকে লম্বই। ওই যে এটাকে বলা হয় হচ্ছে যে বৃত্তকে ছুঁয়ে একদম চলে গেল, তাই না? এটা নিয়ে একটা মিমও আছে, ইন্ডিয়ান টিচার বলছিল যে সেও তো আমাকে ছুঁয়ে চলে গেল। ও भी छू তো करते লাগে। হ্যাঁ হ্যাঁ, তো একটা মিম আছে এটা নিয়ে, যে বৃত্তের তোমার হচ্ছে স্পর্শক নিয়ে, যে সেও তো আমাকে ছুঁয়ে চলে গেল। তো এরকমই আর কি। তো স্পর্শকটা হচ্ছে কি, পরিধি দিয়ে একদম ছুঁয়ে চলে যাবে। তো এই ছুঁয়ে চলে যাওয়া, এটা হচ্ছে সেই ভি। তাহলে আমরা বলতে পারি যে এফ সমান সমান জি এম এম ভাগ আর স্কয়ার। আর এখানে কি আছে? এম ভি স্কয়ার ভাগ আর। তাহলে দুইটা যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারবো জি এম এম ভাগ আর স্কয়ার ইজিক্যাল টু এম ভি স্কয়ার ভাগ আর। অর্থাৎ এমটা হচ্ছে, ছোট হাতের এমটা কি? পৃথিবীর ভর। তাহলে আমরা ভি ইজিক্যাল টু কি লিখতে পারি? আমরা ভি ইজিক্যাল টু লিখতে পারি হচ্ছে, দুটো করে দিলাম। হ্যাঁ, ভি ইজিক্যাল টু আমরা লিখতে পারি হচ্ছে, কি বলেন তো? আচ্ছা, ভি স্কয়ার ইজিক্যাল টু লিখি, যে ভি স্কয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি? জি বড় জি হাতের এম এম, বাই ছোট আর। হাতের, জি হ্যাঁ, জি এম ভাগ আর। আর তাহলে এই যে যে জিএম ভাগ আমরা আর বানাইলাম, এই জিএম ভাগ আর যে বানাইলাম, এখান থেকে আমরা লিখতে পারি যে ভি ইজ ইকাল টু রুট ওভার অফ জিএম ভাগ আর। রাইট? এখন চিন্তা করেন, আমাকে যদি কোনো সময় বলে পৃথিবীর কৌণিক বেগ কত, আমার তো রৈখিক বেগের সূত্র আমি এখান থেকে পাই, তাহলে কৌণিক বেগ কত? তাহলে কৌণিক বেগ কি হবে বলেন তো? ওমেগা ইজ ইকাল টু কি? ভি ভাগ আর। তাহলে ভি এর মান অলরেডি দিয়ে দেয়া কি? জিএম, আচ্ছা বড় হাতের আর লিখি, সব আমাদের রুট ওভার কনফিউশন হয়ে জিএম যাবে। হবে হ্যাঁ, তো কি হবে বলেন? জিএম ভাগ আর। 1/, তার মানে কি হয়ে যাবে? রুট ওয়ান ওভার বাই অফ রুট ওভার জিএম জিএম। ভাগ আর কিউব। তাই না? মানে এই আর কে যদি আমাকে রুট ওভারের মধ্যে ঢুকাই, তাহলে কি হবে? আর স্কোয়ার গুণ হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার গুণ আর, তখন আর কিউব হয়ে যাবে। ক্লিয়ার? রুটের মধ্যে এই আর কে ঢুকাইছি, তাহলে আর স্কোয়ারে পরিণত হবে।
তো অনেক সময় আমাদেরকে বলতে পারে যে পৃথিবীর কৌণিক বেগ কত, তাহলে পৃথিবীর কৌণিক বেগের সূত্র কি হবে? √(g(m)/r³। আচ্ছা, এবার আমরা আসি বাকি প্রমাণে ফিরি। তাহলে v √(g(m)/r)। আরেকটা জিনিস খেয়াল করেন, এই পৃথিবী যে এই পথটা প্রদক্ষিণ করতেছে কতটুকু পথ অতিক্রম করতেছে? 2πr পথ অতিক্রম করতেছে, রাইট? অর্থাৎ এই পরিধিটা অতিক্রম করতেছে 2πr। তাহলে এই এক্স্যাক্টলি 2πr। এক্স্যাক্টলি 2πr বলতে আমরা তো আর হিসাবে গড় ব্যাসার্ধকে কাউন্ট করছি, বুঝছো? আমি এই জন্যই প্রথমে গড় ব্যাসার্ধটা বুঝাই দিলাম, যে তুমি যদি এখন এটাকে গড় ব্যাসার্ধ ধরো তাহলে এক্স্যাক্টলি 2πrই হবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? মানে গড় ব্যাসার্ধ ধরে তুমি উপবৃত্তকে বৃত্তে কনভার্ট করে ফেলছো। আমি কি এটাকে আরেকটু টাইম দিয়ে বুঝাবো? না ভাই, আগে যান। মানে আচ্ছা, তারপরেও এক লাইন একটু বলে নি, কনফিউশন যদি লাগে যে 2πr কেন হচ্ছে উপবৃত্তাকার পথ। তো তুমি যখন উপবৃত্তটার গড় পথ নিচ্ছ, উপবৃত্তটার কি নিচ্ছ? গড় ব্যাসার্ধ নিচ্ছ, যেটাই এর সমান বা আর এর সমান, তখন তুমি উপবৃত্তটাকেই আসলে একটা বৃত্তে কনভার্ট করে নিচ্ছ হিসাব নিকাশ গুলো। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ইয়েস। তো এই জন্য ম্যাথমেটিক্যালি এখন আমরা বৃত্তের সূত্রগুলোকে ইউজ করতেছি। তাহলে এখন চিন্তা করো যে আমাদের এই বৃত্তাকার পথের যে মানে পরিসীমা সেটা কত? 2πr। বা এই পৃথিবীটা যেই পথ দিয়ে ঘুরতেছে সেটা হচ্ছে 2πr, এবং সে কতটুকু টাইমের মধ্যে ঘুরতেছে? তার আবর্তন কালের মধ্যে এক পাক ঘুরতেছে। তাহলে তার ভেলোসিটিটা আসলে কি? তার ভেলোসিটিটা আসলে হচ্ছে 2πr, এটা হচ্ছে তার দূরত্ব ভাগ টাইম, লিখতে পারি। তাহলে আমাদের যেহেতু gm/r = v², তাহলে আমরা কি লিখতে পারি? gm/r = 2πr/t², রাইট? অথবা এখান থেকে আমরা কি লিখতে পারি? gm/r = 4π² r²t²। তাহলে t² কি আসে? t²4π² আর এখানে কি থাকে? r³ এমন না? এখন দেখো 4π এটাও কনস্ট্যান্ট, জি মহাকর্ষীয় ধ্রুবক এটাও কনস্ট্যান্ট, এম পৃথিবীর ভর এটাও কনস্ট্যান্ট। তাহলে আমি কি লিখতে পারি? t² ভেরিজাস r³, রাইট? এই কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই প্রমাণ বুঝো নাই এমন একজনও আছো? না না, আপাতত না। আপাতত না। তাহলে এই সূত্রটা কি মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, যেটা দিয়ে আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে। তাহলে আসো আমরা কিছু ম্যাথ করি। তাহলে আমাদের প্রথম ম্যাথ কি বলতেছে দেখো। আমাদের প্রথম ম্যাথ বলতেছে পৃথিবীর চারদিকে শুক্র এবং পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ 54:75, অর্থাৎ দুইজনের মধ্যে কক্ষপথের ব্যাসার্ধ দেয়া আছে। এখন আমাদের বলছে পৃথিবী যদি 365 দিনে 1 বছর অতিক্রম করে তাহলে শুক্র গ্রহে কত দিনে 1 বছর হবে? তাহলে শুক্রের ব্যাসার্ধ কি কম না? তাহলে শুক্রের ব্যাসার্ধ যদি কম হয় তাহলে বলো দেখি, শুক্রের প্রদক্ষিণ কাল কি 365 থেকে কম হবে নাকি বেশি হবে? অবশ্যই কম হবে। কম হবে। তাহলে করে ফেলো দেখি, আনসার বের করো। বলে দিচ্ছি। সূত্রটা কি? 1 নাম্বার আমি লিখতে থাকি ততক্ষণ, t²ভেরিজাস r³। তার মানে আমি বলতে পারি t1² ভাগ t2² = r1³ ভাগ r2³। 345.79। না না, সরি সরি সরি, ভুলে t1² আমরা করতে পারি হচ্ছে যে r1³ r1 কে বসাইলাম হচ্ছে ধরো 54, আর r2 কে বসাইলাম আমরা হচ্ছে 75, এটার উপর হোল কিউব। অনুপাতের কিউব দিয়ে তারপর রুট দিতে হবে। হ্যাঁ, এটার উপর আমরা দিলাম হচ্ছে 365²। ভুলে। তাহলে এটার মান কত আসে দেখো, t1 এর ভ্যালু কত আসে? 337.57। 336 কেন আসবে? এটা রুট টুট দিয়ে ঠিক করো। 54/75 হোল কিউব গুণ 365², তার পুরোটার উপর রুট। ভাড়া 223 দিন। তাহলে 223 দিন।
তাহলে আশা করি পারা যাবে। জি ভাই পারা যাবে। এবার আসো 2 নাম্বারটা করো। একটা ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ মানে কি? ভূস্থির উপগ্রহ মানে হচ্ছে পৃথিবী কি 24 ঘন্টায় একবার দিন রাত হয় না, অর্থাৎ নিজে একবার প্রদক্ষিণ করে? তো ভূস্থির উপগ্রহ হচ্ছে যেটা পৃথিবীর সাথে সাথে এই একদিনে পৃথিবীকে এক পাক ঘুরে। কথা কি বুঝছো? তো ভূস্থির উপগ্রহ মানে পৃথিবী থেকে যেই উপগ্রহকে দেখলে স্থির মনে হয়। এখন ধরো পৃথিবীর দিন রাত হয় 24 ঘন্টায়, আর ভূস্থির উপগ্রহ তার থেকে ধীরে ঘুরতেছে। তাহলে কি হবে? ধরো মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যেই উপগ্রহ ঘুরার কথা, সেটা রাতের বেলায় দেখা যাবে কানাডার উপরে চলে গেছে। তো এই কারণে যেন সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেই থাকে, এই জন্য ওই উপগ্রহকে কি করতে হয়, সার্টেন এমন উপরে ঘুরতে হয় যেন সে আর পৃথিবী একই রোটেশনে ঘুরতে থাকে। তাহলে ভূস্থির উপগ্রহের স্পেশালিটিটা কি? ভূস্থির উপগ্রহ মূলত পৃথিবী পৃষ্ঠকে প্রদক্ষিণ করে কতটুকু টাইমে? 24 ঘন্টা টাইমে। তাহলে তার আবর্তন কত কাল কত? 24 ঘন্টা। এই কথা কি বুঝতে পারছো? অর্থাৎ পৃথিবীর চারদিকে সে কি করে, 24 ঘন্টায় একবার রোটেশন করে। তো সেটা বলছে যে ভূস্থির উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 6 আর উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবী পৃষ্ঠ থেকে 2.5 আর উচ্চতায় অপর একটি উপগ্রহের আবর্তনকাল নির্ণয় করো। ক্লিয়ার? এই পারা কি যাবে? এটাও সেম সূত্র, টি স্কয়ার ভেরিজাস আর কিউ। তাহলে T1/T2 হোল স্কয়ার। এটা কি পারবা না করে দেওয়া লাগবে? পারবা? সিমাইট না করছো কলেজে? তাহলে এখানে প্রথমটা বলো দেখি। প্রথমটার যেটা আমাদের ভূস্থির উপগ্রহ, ওইটার টাইম তো সিক্স আমরা পয়েন্ট জানি। সিক্স থ্রি ওই সিক্স ঘন্টা কত? 6.636 ঘন্টা। 6.63। 636। আচ্ছা হ্যাঁ। দেখি, দেখি এত কোনটা হয় কিনা। আমার 98.17 দিন বেরোইছে। হট, কি বলে? এটা তো 24 ঘন্টা না রে বাবা, এটা তো 24 ঘন্টা। ও সরি আচ্ছা সরি। 24 ঘন্টা, আচ্ছা শোনো। সেটা হচ্ছে প্রথমটার T1 ধরো আমি ধরলাম 24 ঘন্টা। প্রথমটার ব্যাসার্ধ কত বলো তো? প্রথমটার ব্যাসার্ধ কত? 6 আর? স্যার, 6 আর না, হ্যাঁ, 7 আর। কারণ হচ্ছে প্রথমটার ব্যাসার্ধ কত? 7 আর। কেন প্রথমটার ব্যাসার্ধ 7 আর? কেননা পৃথিবীর উপগ্রহটা পৃষ্ঠ থেকে বলছে। উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে 6 আর উচ্চতায় ঘুরতেছে। তাই 6.66 বাদ। রাইট। আচ্ছা দেখি আমরা কত আসে। এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ঘুরতেছে কত? পৃথিবী পৃষ্ঠ থেকে 6 আর উচ্চতায়। তাহলে এইটা যদি 6 আর হয়, আপনাকে টি স্কয়ার বা ভেরিজাস আর কিউব, এখানে আর এর মান কোনটা ধরতে হবে? পৃথিবীর কেন্দ্র থেকে না? জি ভাই। তাহলে প্রথমটার আসলে কত উচ্চতায় মানে এই এখানকার আর কত ধরতে হবে? 7 আর ধরতে হবে। 7 আর দ্বিতীয়টার ক্ষেত্রে আর আমাকে থ্রি তো পয়েন্ট টাইমই ফাইভ বের করতে হবে, এটাকে ধরতে হবে 3.5 আর। তাহলে T2টা কত? T2টা হচ্ছে 3.5 আর। তাহলে এইবার আমরা বসাই যে R2³ সমান সমান কি। তাহলে R2³ সমান সমান হবে হচ্ছে আমাদের R1³ তার মানে, 6 হবে মনে হয়। সরি সরি সরি, আমাদের তো বের করতে হবে T2 এর মান। জি ভাই। এটা হচ্ছে R2, আমাদের বের করতে হবে T2 এর মান। তাহলে T2 এর মান কত হবে? T2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু R3³ তার মানে 3.5 ভাগ 7 ইন্টু রুট ওভার অফ কিউব ইন্টু T1 স্কয়ার, মানে হচ্ছে 24 স্কয়ার। তার মানে আমরা যদি করি, তাহলে এখানে কত থাকে? হাফ থাকে, তাই না? 1/8। তাহলে 1/8, 1/8, 1/2 √2 রুট করে দিলে। এটাকে রুট করে এর উপর 24 গুণ, তাই না? এমন আসে জি মনে হয়। তাহলে কত আসে ভাই, এটার মান? 6 √2 হবে মনে হয়। 6 √2। 6 √2 কত আসে, মান কত আসে? কত আসে? 8.48। 8.48। আবার তাহলে এটা কি হবে আনসার? পারা যাবে? জি ভাই, খেয়াল থাকলে হয়েছে। আচ্ছা, আসো নেক্সট।
এটা আরো ইন্টারেস্টিং ম্যাথ কি বলতেছে, পৃথিবী সূর্যের চারিদিকে পৃথিবীর গড় কৌণিক বেগ 1 ডিগ্রি ডে। মানে কি, এই যে এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী, এবং 1 ডিগ্রি পার ডেই কিন্তু, তাই না? মানে পৃথিবী কি হচ্ছে, প্রতিদিন 1 ডিগ্রি করে কৌণিক বেগ অতিক্রম করতেছে, কৌণিক বেগে ঘুরতেছে, রাইট? তা এজন্যই জি তো ভাই। 360 ডিগ্রিতে, মানে 360 দিনে এক পাক ঘুরে। তো মোটামুটি এক এটা রেডিয়ান বিষয়টা এক এক রেডিয়ানে নাই ডিগ্রি ভাই, পার, হ্যাঁ ডিগ্রিতে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, মানে যাই হোক 1 ডিগ্রি পার ডেতেই কিন্তু আসলে থাকে। মানে টোটাল তো 360 ডিগ্রি, তো 360 দিনে সে 360 ডিগ্রি অতিক্রম করে, তাই না? তাহলে তার এক কৌণিক বেগটা আসলে কত, 1 ডিগ্রি পার ডে। তখন আমাদের বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে এত কিলোমিটার, সূর্যের ভর নির্ণয় করো। পারবা কি? পারবা কি? ভাইয়া একটু চেষ্টা করে দেখি। আচ্ছা আমি একটু হিন্ট দিই, হ্যাঁ, আমি একটু হিন্ট দিই। আমাদের কিন্তু সূর্যের ভর নির্ণয় করতে হবে, তাই না? তাহলে যেমনেই হোক বড় হাতের এম কিন্তু ব্যাক আনতে হবে। আমরা যদি একটু আগের সূত্রে ব্যাক যাই, দেখেন কৌণিক বেগ ছিল, এই কৌণিক ছিল, আবার আমাদের এখানে কিন্তু ভিউ ছিল। তা আমাদের যেভাবেই হোক এই সূত্র থেকে আমাদের কি করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে এই সূত্র থেকে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হবে। তাহলে ওমেগা ইজিক্যাল টু কি, √/GM/r³। তাহলে ওমেগা ইজিক্যাল টু কি, √/GM/r³। তাহলে আর এর মান কি দেওয়া আছে, জি এর মান কি দেওয়া আছে, তাহলে ওমেগার ভ্যালু বসালেই কি হয়ে যাবে না? তাহলে ওমেগার ভ্যালু বসাইলেই আপনার বড় হাতের এম এর মান বের হয়ে যাবে না? অর্থাৎ আমরা বলতে পারি ওমেগা স্কয়ার ইজিক্যাল টু GM/r³। বা আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এম ইজিক্যাল টু হচ্ছে ওমেগা স্কয়ার r³ ভাগ জি। তাহলে সব সুবিধা হয়ে গেল। এখন আমাকে বলেন তো, করার আগে বলেন ওমেগার মান কত? তো এটা রেডিয়ানে নিলে যা হবে ওইটা, তাই ওমেগার মান যদি আমি রেডিয়ানে নিই, তাহলে রেডিয়ানে কত হবে? পাই/180, এটা মনে হবে না। পাই/180। একক কি? একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ডে কি রেডিয়ান পার আছে? সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ডে আছে? ডে আছে। ভাই 6.6 × 10⁻⁴ রেডিয়ান পার সেকেন্ড। তাহলে একই এই রেডিয়ান পার ডে কি করতে হবে, রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যাইতে হবে না? জি ভাই। অবশ্যই। তাহলে আমাকে কি ভাগ জি ভাইয়া। দিতে হবে নাকি গুণ দিতে হবে? গুণ গুণ। এমন মায়ের দিব রে ভাগ বাপ। দিতে হবে ভাই। একদিনে যদি এত রেডিয়ান ঘুরে, তো এক হ্যাঁ, ভাগ সেকেন্ডে দিতে হবে। বেশি রেডিয়ান হবে নাকি কম রেডিয়ান হবে? যাই আবার হবে। কম হবে। তাহলে কি হবে, পাই/180 গুণ একদিনে কত সেকেন্ড হয়? 24 × 60 × 60। তাহলে 86,000। 24 গুণ 3600, 86,400। 3600 হুম। এত রেডিয়ান পার সেকেন্ড। এখন আমাকে একটু বলেন তো কেন রেডিয়ান পার সেকেন্ডে আমরা নিলাম? ভাই জি এর ভ্যালু। না, এর মধ্যে, হ্যাঁ গুড, ও যেটা বলেছে সেটা, এর মধ্যে যে নিউটন আছে, জি এর এককের মধ্যে যে নিউটন আছে, ওই নিউটনটা আসলে কি সেকেন্ড এককে না? জি ভাই। তা আপনি এখানে জি এর মান নিবেন সেকেন্ড এককে, মানে জি এর মধ্যে ঢুকি থাকবে সেকেন্ড, আর এর মধ্যে ঢুকি থাকবে ডে। তাহলে কি এম এর মান ঠিক বেরোবে? না ভাই, অবশ্যই ভুল বের হবে। অবশ্যই ভুল বেরোবে। অর্থাৎ সমস্ত এককে কি করতে হবে, অবশ্যই অবশ্যই একই এককে নিয়ে একই আসতে হবে। কাউকে রাখতে হবে। তাহলে এবার হিসাব করেন যে এবার কত বের হয়। এটা ওমেগার ভ্যালু বসান, টু আর এর পয়েন্ট ভ্যালু জিরো দেওয়া টু আছে। ওমেগার মান হচ্ছে 2.02 ইন্টু 10⁻⁻⁷। আশা হইলো করেন।
হুম। আরেকটা সূত্র দেখাতে পারি, দেখাবো? আচ্ছা দাঁড়াও দেখাই, আরেকটা মজার সূত্র দেখানো যায়। হ্যাঁ, এটা সূর্যের ভর বের হয়েছে 2.064 ইন্টু 10^21। কি এসছে, ভর কত এসছে? 2.06 ইন্টু 10^21। ওই আর এর মান কি মিটারে নিছিলেন? এটা ভাইয়া আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া, ভুল করছি। এটা কিন্তু মিটারে কনভার্ট করতে হবে, আর ইজিক্যাল টু কত হবে, 1.5 ইন্টু 10^11 মিটার। তাহলে তো ভাইয়া এখানে জাস্ট হচ্ছে 10^21 আছে, এটা 10^24 হবে না? 10^24 টেন হবে? এবার 30 হবে। না না না, 21 আছে। হ্যাঁ, আচ্ছা আসেন, আপনি এটা কি যে কিউব ভুল হবে? করলেন, আপনি 10^3 কমন কম নিছেন না? আর এখানে কি কিউব আছে না? হ্যাঁ, এটা কি কিউব তাহলে করা জি ভাই, লাগবে? টেন অ্যান্সারে এবার কত 30 হ্যাঁ হবে? হবে না? টেন টু হ্যাঁ, দি পাওয়ার 9 হয়ে যাবে, তার মানে 10^9 বেশি হবে, তাহলে 10^30 10^30 হবে। হবে। তাহলে কত ইন্টু 10^30? হ্যাঁ, 2.06। আচ্ছা টু ধরতে পয়েন্ট পারে জিরো 2, সিক্স তাহলে 2 ধরি, তাহলে 2 ইন্টু 10^30 কেজি। ক্লিয়ার? ভাই 3 দিয়ে দিয়েছেন। ও 30, দাও 30 নাও। 3 আর 30-এর মধ্যে তো তেমন তফাৎ নাই, তাই না? ধরতেই পারি। না ভাই, বিশাল তফাৎ পাওয়ারের আচ্ছা ক্ষেত্রে। তাহলে এখন আসো, এই এই পদ্ধতিতে বুঝলা, এই সেম ম্যাথটা আরেক পদ্ধতিতে করাবো। আসো করান সেম ভাই, ম্যাথটা দেখি। আরেকটা পদ্ধতিতে করি। সেম ম্যাথটা আরেকটা পদ্ধতিতে করা যায়। আচ্ছা দেখো তো, এইটা কি একটা পিরিয়ডিক মোশন না? সরল দোলকের মতো না? মানে এটা তো একটা পিরিয়ডিক মোশন, রাইট? জি ভাই। আচ্ছা, একটা পিরিয়ডিক মোশনে, একটা পিরিয়ডিক মোশনে যে তোমার ঘুরতেছে, একটা পিরিয়ডিক মোশনে ঘুরতেছে, একটা পিরিয়ডিক মোশনে যদি ঘুরে, তাহলে সেটা টি ইজিক্যালটা আমরা কি লিখতে পারি? 2π√L/g লিখতে পারি। এই সূত্র 9-10-এ ছিল, মনে আছে? একটা জি সুতার, ভাই, মনে আছে। আচ্ছা এটাও কিন্তু জি সেম। ভাইয়া, ছিল, স্যার এখানে আমি সুতার জানতাম। দৈর্ঘ্যটা কি, আসলে সূর্য এবং পৃথিবীর মধ্যখানের দূরত্ব। এখন আসো, এটা এটা নিয়ে চিন্তা করাটা কমপ্লেক্স, এটা কিন্তু কমপ্লেক্স, কমপ্লেক্স বিকল্প পদ্ধতি। বাট আমি জাস্ট শেখানোর চেষ্টা করতেছি দুইটার মধ্যে। এটা কি শুধুমাত্র পেন্ডুলামের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি যে কোনো পিরিয়ডিক মোশনের ক্ষেত্রেই এই সূত্র প্রযোজ্য? ক্লিয়ার? যে কোনো হ্যাঁ, যে যে কোনো কোনো পিরিয়ডিক পিরিয়ডিক মোশন, মোশন। হ্যাঁ যে কোনো পিরিয়ডিক মোশনের এই সূত্র প্রযোজ্য। জিটা আসলে কি, ত্বরণ। এখানে আছে অভিকর্ষ ত্বরণ, বাট এই জি এর বদলে আমরা কি লিখতে পারি, যে কোনো ত্বরণ এ, যে কোনো ত্বরণ, যে কোনো পিরিয়ডিক মোশনের ত্বরণ। এখন চিন্তা করেন, এই হচ্ছে সূর্য আর এই হচ্ছে পৃথিবী, তাহলে এইটার ভর হচ্ছে এম, এইটার ভর হচ্ছে বড় হাতের এম। তাহলে এ ফিজিক্যাল টু কি হবে, আপনার G(m(m) ভাগ r²। তাহলে এখানে পিরিয়ডিক মোশনে আছে কি, পৃথিবী নাকি সূর্য? অবশ্যই অবশ্যই পৃথিবী। পৃথিবী। তাহলে পৃথিবী যদি থাকে, তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে আর, এটাই তো তাই। তাহলে পৃথিবীর ত্বরণটা কত হবে? পৃথিবীর ত্বরণ হবে হচ্ছে এফ ভাগ ছোট হাতের এম, তার মানে কি Gm ভাগ r², রাইট? এই বড় হাতের এম কিন্তু সূর্যের ভর। তাহলে সেটাই যদি হয়, আর এলটা কি হবে? এলটা হবে আর। কথা কি ঠিক বলছি নাকি ভুল বলছি? আশা করি ঠিক বলছি। তাহলে টি ইজিক্যাল টু কি হবে, 2π√অফ আর ভাগ Gm ভাগ r²। অথবা আমি কি লিখতে পারি, টি ইজিক্যাল টু 2π√অফ r³ ভাগ Gm। কথা কি বুঝছো নাকি বোঝো নাই? তার মানে আমি কি লিখতে পারি, টি স্কোয়ার ইজিক্যাল টু 4π²
আর কিউব ভাগ জিএম, অথবা আমি লিখতে পারি এম ইজ ইকাল টু 4 পাই স্কোয়ার আর কিউব ভাগ জি টি স্কোয়ার। যদি এখন লিখি 4 পাই স্কোয়ার আর কিউবের মান কত, 1.5 ইন্টু 10⁻11 ইন্টু হোল কিউব, জি এর মান কত 6.67 ইন্টু 10⁻11, টি এর মান কত, প্রদক্ষিণকাল কত 1 ডিগ্রি পার ডে যদি হয়, তাহলে পুরো প্রদক্ষিণকাল কত 360 ডে, রাইট? টি এর ভ্যালু কত হবে 360 ডে না? মানে প্রতিদিন যদি 1 ডিগ্রি কৌণিক বেগে ঘুরে তাহলে তার টাইম পিরিয়ড কত 360 ডে, রাইট? তাহলে 360 ডে যদি হয় তাহলে 360 দিনে সেকেন্ড কত হয়, 24 গুণ 3600 এত হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বের করি, বলো তো এম এর মান কত? এম এর ভ্যালু কত বেরোচ্ছে? এখান থেকে এম এর ভ্যালু কত বেরোয় করতে পারোনি কেউ? একই তো বেরোবে, 20 × 10⁻13 না? আরে বাবারে, সেটা তো বের করে দেখবা, বেরোবে একই তো, সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু ভুলও তো যেতে পারে। 2 × 10⁻30 কেজি বেরোবে। কিন্তু এটা একটু লং প্রসেস, বাট প্রসেসটা কি বোঝা গেছে? এটা সহজ তো, শর্ট প্রসেস। সহজ, কিন্তু ধরো জি এই যে ভাইয়া, এটা একটু শর্ট চিন্তা, প্রসেস মনে হয়। আচ্ছা এটা শর্ট লাগতেছে, শর্ট লাগলে গুড, বাট এটা একটু কমপ্লেক্স আর কি, একটু চিন্তা করাটা কঠিন এই। আচ্ছা যাই হোক, পারলে তো গুড, যে কোনো পদ্ধতিতেই করতে পারো। আরেকটা করে আমরা আজকের দিনটা শেষ করব। কি বলছে? পৃথিবীর চারদিকে 3.8 × 10⁵ কিলোমিটার একটি বৃত্তাকার পথে চাঁদ একবার প্রদক্ষিণ করতে 27 দিন সময় নেয়। সূর্যের চারদিকে 1.5 × 10⁸ কিলোমিটার অপর একটি বৃত্তাকার পথে পৃথিবী পরিভ্রমণ করতে 365 দিন সময় নেয়। এর থেকে সূর্য এবং পৃথিবীর ভরের অনুপাত নির্ণয় করো। পারবা কি? চেষ্টা করে দেখি একবার। এটার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা, যেটা কেবল ডেভেলপ করলাম, 2 পাই√আর কিউব ভাগ জি ভাই, ZM, বুঝছি। এই সূত্রটা লাগবে। এখানে দেখো, এখানে কিন্তু দুইটা সেম জিনিস না, একটা ঘুরতেছে পৃথিবীর চারদিকে চাঁদ, আর একটা ঘুরতেছে সূর্যের চারদিকে পৃথিবী, ঠিক আছে? আর আমাকে অনুপাত বের করতে হবে সূর্য এবং পৃথিবীর। তাহলে ক্লিয়ার? তাহলে আসো আমরা একটা একটা করে করা শুরু করি, অন্তত একটুখানি আগাই। আচ্ছা দেখো, পৃথিবীর চারদিকে যখন চাঁদ ঘুরতেছে তখন আমি কি লিখবো? T² = 4 পাই² আর কিউব ভাগ জিএম, এটাই তো সূত্র, তাই না? এখন এই টি এর জায়গায় কত বসবে? 27 দিন, এটা তো বোঝা গেছে, রাইট? তাহলে এখানে কত বসবে? 27² = 4 পাই², এটা আমি বুঝলাম। আর এর ব্যাসার্ধ কত বসবে সেটাও আমরা জানি, আর এর ব্যাসার্ধ কত বসবে? আচ্ছা, আরটা না বসাই, আমরা কনস্ট্যান্ট ধরেই করি, নাহলে আমাদের অনেক কিছু লেখা লাগবে পরে। আচ্ছা, এখানে T1² দিলাম,
যেটা হচ্ছে কত 27 দিন, ধরলাম T1। তাহলে T1 স্কয়ার ইজ ইকাল টু 4 পাই স্কয়ার, 4 পাই স্কয়ারের মতো রাখলাম। আর এর মানটা কোনটা বসবে, এই পৃথিবী এবং সূর্যের এই দূরত্বটা, সেটা ধরলাম R1। তাহলে এখানে বসাইলাম R1 হোল কিউব ভাগ জি এর মতো থাকলো। কার এম বসবে বলো দেখি, পৃথিবীর এম বসবে নাকি চাঁদের এম বসবে? এটা কি পৃথিবীর ভর বসবে এই জিএম এর জায়গায়? এনটা কি তাদের পৃথিবীর ভর বসবে নাকি চাঁদের ভর বসবে? তাদের না। না, চাঁদের না, আচ্ছা, পৃথিবীর। পৃথিবী পৃথিবী সরি। একটু খেয়াল করো, আমরা যে সূত্রটা ডেভেলপ করলাম, এখানে এই এ মানে কি ছিল, এ মানে ত্বরণ ছিল, আর তখন কাটা গেছিল কার, যে ছোট ভরের পিরিয়ডিক মোশনে আছে তার ত্বরণ যখন আমি নির্ণয় করব, তখন কেন্দ্রে যে আছে তারটার ভর কি উপরে থেকে গেছিল। কথা কি বুঝতে পারছো? বড় হাতের এম মানে কি, যেটা যাকে কেন্দ্র করে আর কি ঘুরতেছে, আরেকটা যাকে কেন্দ্র করে ছোট বস্তুটা ঘুরতেছে, সেটার ভর কি, এম, বড় হাতের এম। তাহলে এখানে কার এম বসবে, পৃথিবীর এম, রাইট? এই কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এখানে কি বসবে, এম ই না, এম ই। আবার যখন আমি সেম সূত্রটা দ্বিতীয় ক্ষেত্রে অ্যাপ্লাই করব, অর্থাৎ এই 1.5 × 10⁸, এটাকে আমি ধরলাম R2, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এবং এটাকে আমি ধরলাম ধরো T2, অর্থাৎ পৃথিবীর প্রদক্ষিণ কালকে আমি ধরলাম T2। তাহলে এখন আমি কার প্রদক্ষিণ কালের সূত্র বসাচ্ছি, পৃথিবীর প্রদক্ষিণ কালের T2 বসাচ্ছি। ইজিক্যালটা আমার কি হবে, 4 পাই আর স্কয়ার দিলাম ইন্টু R2 হোল কিউব, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব। আর এখানে আমি কি বসালাম, জি ইন্টু, এখানে কার ভর বসবে, এখানে কার ভর বসবে, সূর্যের ভর বসবে নাকি পৃথিবীর ভর বসবে? একজন বলো দেখি। এখানে কার ভর বসবে, সূর্যের নাকি পৃথিবীর? আমার তো মনে হচ্ছে পৃথিবীর। আবার বলে পৃথিবীর। এখানে কাকে কেন্দ্র করে ঘুরতেছে, সূর্যকে কেন্দ্র করে না। ও, সূর্যকে আরে পেঁচ লাগিয়ে তাহলে ফেলতেছি। কি হবে, এম এস। তোমরা মনে রাখবে বড় হাতের এম মানে কি, বড় হাতের এম মানে হচ্ছে যাকে কেন্দ্র করে ঘুরতেছে, যার ভর বেশি, যার পাওয়ার বেশি, যার পুলের কারণে আরেকটা বস্তু কি করতেছে, ঘুরতেছে। তাহলে সেটা হবে কি এইটা। এখন আমাকে নির্ণয় করতে বলছে কি, এম এস ইস টু এম এস ভাগ এম ই এর মান। তাহলে আমার কাজ কি, 2 নাম্বার ভাগ 1 নাম্বার করা, নাকি না, আমার কাজ হচ্ছে 2 নাম্বার ভাগ 1 নাম্বার করলে উল্টা হয়ে যাবে, 1 নাম্বার ভাগ 2 নাম্বার করা, জানো এম এস উপরে থাকে। তাহলে আমি যদি 1/2 করি, কি করি, 1/2 করি, তাহলে আমার কি হবে, T1 স্কয়ার ভাগ T2 স্কয়ার ইজিক্যাল টু এম এস উপরে চলে আসবে, তাহলে এম এস ভাগ এম ই ইন্টু, আমাদের কি আছে 4 পাই স্কয়ার, 4 পাই স্কয়ার কাটা জি জি কাটা, তাহলে থাকে কি R1 কিউব ভাগ R2 কিউব। তাহলে আমাদের কি থাকে, এম এস ভাগ এম ই ইজিক্যাল টু, আমাদের হয় হচ্ছে T1 স্কয়ার ভাগ T2 স্কয়ার ইন্টু R2 কিউব ভাগ R1 কিউব। তাহলে আমার T1 স্কয়ার কত, T1 স্কয়ার হচ্ছে 27, আর T2 কত, T2 হচ্ছে আমাদের 365। আচ্ছা বলো দেখি, এটা কেন আমি সেকেন্ডে রূপান্তর করলাম না, এটা কেন ডেতেই রেখে ভাই দিলাম? অনুপাত যেহেতু। অনুপাত যেহেতু, গুড। তাহলে এক আবার ভুলেও কেউ সেকেন্ডে রূপান্তর করতে যাও না। তাহলে এবার কি R2 মানে কত, 1.5 × 10⁸, আর এখানে কত 10 আছে, পাওয়ার 11। 3.8 × 10⁵। কিলোমিটারে। কিলোমিটারে রাখলে সমস্যা কি, তুমি যদি এখানে ডে ও, থেকে সেকেন্ডে অনুপাত তো না নিয়ে যেহেতু যাও, সমস্যা নেই। এখানে কি আমার দরকার আছে নিয়ে যাওয়া? না কি, না না। তাহলে এটার অনুপাত কত আসে বের করো। ভাই 3,35,570.47।
3,65,470। 35,000 ভাই। আচ্ছা 35,000। 3,35,470। 570। 570। কত হলো? 0.47। আচ্ছা 0.47, এটাই আনসার। তাহলে পারা যাবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই জি রাখি। ভাই পার। তোমাদের এই আনতেই আমার টাইম লেগে গেছে, নাইলে আমি আজকে আরেকটু আগাইতাম। তো আজকে থাক, আমার কালকের লেকচারও পুরোপুরি রেডি। ঠিক আছে, আশা করতেছি যে তোমরা লেট করবা না। ওরে বাপরে, কালকের লেকচার না, 3টার লেকচার রেডি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, প্যারা নাই। এবং আমরা এই অধ্যায়ে অনেক ইন্টারেস্টিং এর সাথে পড়বো। সিমাই তো আগে ক্লাস করছো কলেজে, রাইট? যা করছি মোটামুটি বুঝছি, বেশি একটা বুঝি নাই, মানে শুধু বুঝি নোট নাই, করতে পারছি আজকে বুঝছো নাকি এর আগের দিন কলেজে বুঝো নাই? এর আগের কলেজগুলোতে। আচ্ছা ঠিক আছে, আশা করতেছি যে এবার ভালো মতো বুঝতে পারবা। হ্যাঁ, আমরা অনেক ফিল নিয়েই বুঝবো, এবং নেক্সট যেই অভিকর্ষ টভিকর্ষ বুঝবো, তা আমি নিজে যেহেতু বুঝেছি ভালো, তাহলে বুঝাতেও আশা করি পারবো ভালো, ইনশাল্লাহ। ঠিক আছে, অর্থাৎ বইয়ের বাইরের অনেক কিছু শিখতে পারবো আর কি। যেহেতু এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে বা গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম ভর্তি পরীক্ষার পরে। তো আমি যতটুকু পারি, যদি আগ্রহ দেখি তোমাদের, ইনশাল্লাহ আমিও সেটা ইনপুট দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কত দূর এখানো যায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।